না চলো স্টার্ট করে দেবো। আচ্ছা আগে লাস্ট কি দিয়ে শেষ করলাম? সল্ট হাইড্রোলাইসিস। সল্ট কয় রকম? 4 রকম। চলো বলো এক এক করে। কেস 1 কোন সল্ট? স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস। কেস 2, কেস 3 আর কেস 4। কেস 1 এ সলিউশনের পিএইচ কত হয়? 7। কেস 1 এর দুটো एग्जांपल দাও। NaCl, KCl, Na2SO4। ওকে। কেস 2 তার পিএইচ বের করার ফর্মুলা কি ছিল? কেস 2 7 minus half pK। ওটা ছিল উইক বেস, half pKb minus half log C। কেস 3 কি ছিল? 7 না দুটোই প্লাস, 7 প্লাস half pKa প্লাস half log C। আর লাস্ট ছিল কেস 4 যেখানে দুটোই উইক উইক, সেক্ষেত্রে পিএইচ এর ফর্মুলা 7 প্লাস half pKa minus half pKb। বেশ কিছু অঙ্ক আগের দিন দিয়ে দিয়েছিলাম, সেগুলো বাড়িতে তোমরা করে নিয়েছো, আজকে চেক করো। আচ্ছা আজকে দেখাবো যে আগের দিন আমি হেডিংটা লিখে রেখেছি, হেডিংটা নিয়ে আমি পরে আলোচনা স্টার্ট করি, তার আগে একটা ব্যাকগ্রাউন্ড দেখাই। বোর্ডের দিকে তাকিয়ে সবাই, খুব ইন্টারেস্টিং, একটু কঠিন লাগতে পারে, তাও দেখো। আগের দিন তোমাদেরকে এরকম একটা एग्जांपल দিয়েছিলাম আমি যে 200 ml, ডেটাটা একটু পাল্টাই, 200 ml 0.1 মোলার আমি ধরা যাক HCl নিলাম। আচ্ছা HCl না, আমি এখানে একটা উইক অ্যাসিড দিই, তার সাথে CH3COOH নিলাম, এর সাথে মেশালাম এক্সাক্ট 200 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। বলতো এই মিক্সচারের পিএইচ বের করতে পারবো না? এরকম অঙ্ক তোমাদের হোমওয়ার্কে দেয়া ছিল। আমরা এরকম মিক্সচারের ক্ষেত্রে বলছিলাম মিলিমোলস বের করে অঙ্ক করো। একবার দেখাই, আয়তন মাত্রা দেয়া আছে, অ্যাসিডের মিলিমোলস কত? 20 না 2 কেন হবে? 0.1। তাই মিলিমোলস কি করে বের করতে বলেছি? বারে বারে একই কথা বলে যাচ্ছি, আয়তন ইনটু মাত্রা। তার মানে অ্যাসিডের মিলিমোলস হবে 20, ঠিক কি না? 20 মিলিমোলস। বেসের মিলিমোলস কত? 20 মিলিমোলস। আমি আগের দিন বলেছিলাম যদি অ্যাসিড আর বেসের মিলিমোল সংখ্যা সমান হয় তাহলে টেনশনের ব্যাপারই নেই। কেন নেই গো? কারণ না পিএইচ 7 হবে না। অ্যাসিড আর বেসের মিলিমোল সংখ্যা যদি সমান হয়, মিক্সচারটা এক্স্যাক্টলি না অ্যাসিড এক্সেস থাকবে না বেস এক্সেস থাকবে, শুধু সল্ট থাকবে। এখানে এরা বিক্রিয়া করে যে সল্ট বানাবে সেটা CH3COONA, সল্টেরও মিলিমোল সংখ্যা হবে 20। এটা বুঝতে হবে আগে। বলতো সল্টেরও মিলিমোল সংখ্যা 20 কেন বললাম? অ্যাসিড যা বেসও তাই, দুজনে বিক্রিয়া করে সল্ট তৈরি করবে, সল্টেরও মিলিমোল সংখ্যা বেরোবে 20। বলতো সল্টের গাঢ়ত্ব কত বা মোলারিটি কত? মিলিমোলস তো বুঝলাম, মোলারিটি কত? জোরে বলো, মিলিমোলস কে মোলারিটি করার উপায় কি? মিলিমোলস বাই মোট আয়তন। মোট আয়তন কত? 400। তো আমি যদি 20 কে 400 দিয়ে ভাগ করি, এটা বেরোবে মোলারিটি। তারপরে আমরা এই দ্রবণের পিএইচ এর ফর্মুলা, এটা কেস 3 না কেস 2? এটা কেস 3। তোমরা সত্যি কথা বলো, বাড়িতে পড়ে এসছো? পড়ে আসলে দুর্দান্ত অ্যানসার করতে পারতে, ফটাফট অ্যানসার করতে। স্যার এটা কেস 3, এর পিএইচ এর ফর্মুলা এই। রেসপন্স কিন্তু কম আছে। চলো এই পিএইচ এর ফর্মুলা আরেকবার। কেস 3 পিএইচ 7 প্লাস হাফ pKa প্লাস হাফ log C। অ্যাসিডিক অ্যাসিডের পিকে ভ্যালু আমাদের মুখস্থই আছে। কার মুখস্থ আছে বলো?
অ্যাসিটিক অ্যাসিডে পিকে ভ্যালু মুখস্থ নেই 4.74। আগের দিন অনেকবার বলেছি 4.74, এখানে 4.74 বসাবো। সি এর মান কত বসাবো বলো? 20/400। তাতে গিয়ে এই অঙ্কটা হবে। এই অঙ্কটা কিন্তু আমি আগের দিন করেছি, আমার মনে আছে। নাইট্রিক অ্যাসিডের উদাহরণ দেওয়া ছিল ওখানে। নাইট্রিক অ্যাসিড ছিল, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছিল। কারো মনে আছে? আমি মোটামুটি 100% নিশ্চিত তোমরা ওই পিডিএফটা নিয়ে বাড়িতে কিছুই করো না। আমি আজকে খাতা অবশ্যই চেক করব, প্রয়োজনে 10 মিনিট কম পড়াবো, খাতা সবার চেক করবো। তো অঙ্কটা পারা যাবে। এই অঙ্কটাই প্রবলেম হবে, এসো প্রবলেম হবে যদি এই দুটোর মিলিমোল সংখ্যা সমান না হয়। আমি সেকেন্ড এক্সাম্পল, সবাই খাতায় তোলো, সেকেন্ড এক্সাম্পল দেখাই। সেকেন্ড এক্সাম্পলে লেখো, ধরা যাক 200 ml 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড নিলাম, তার সাথে মেশালাম 100 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এবারে দেখবে একটা সমস্যায় পড়বে তোমরা, ডেটাটা গন্ডগোল আছে, একটা গন্ডগোলটা বোঝো। প্রথমে অ্যাসিডের মিলিমোল সংখ্যা বের করো। অ্যাসিডের মিলিমোল সংখ্যা তাড়াতাড়ি 20। অ্যাসিডের মিলিমোল সংখ্যা 20, ক্ষারের মিলিমোল সংখ্যা 10। এবারে বোঝো, এদেরকে যখন মিক্স করব সলিউশন এক্সাক্ট নিউট্রাল হবে না? হবে না। কে এক্সেস পড়ে থাকবে? অ্যাসিড। কেন অ্যাসিড এক্সেস পড়ে থাকবে? কারণ অ্যাসিডের মিলিমোল সংখ্যা বেশি। আর বলতে পারো সল্ট কত মিলিমোল তৈরি হবে? 10। যে কম সে ওই পরিমাণ অ্যাসিডকে সল্টে কনভার্ট করবে, আর বাকি অ্যাসিড এক্সেস পড়ে থাকবে। তার মানে আমি এবারে লিখবো, আমার যে মিক্সচার আছে, তোমরা লেখো মিক্সচারে সল্টের মিলিমোল। শেয়ারের জন্য বোর্ড দেখতে অসুবিধা হয় না তো? দেখো, তার একবার বলি, মিক্সচারে সল্ট যেটা তৈরি হলো CH3COO Na, চলো এর মিলিমোলস বলো 10। একবারে বলো সল্টের মোলারিটি কত? 10/300। ভেরি গুড, এই তো শিখলে। 10/300 এটা সল্টের মোলারিটি। আর এক্সেস কে পড়ে আছে? অ্যাসিড। এক্সেস অ্যাসিড কত মিলিমোলস? 10। কারণ এ 10 ছিল, 10 কে তো প্রশমিত করেছে, বাকিটা এক্সেস আছে। তো 20 থেকে 10 বাদ দিলে 10, এক্সেস অ্যাসিড 10, তারও মোলারিটি হচ্ছে 300। এবারে বোঝো, তোমার সলিউশনের মধ্যে শুধু সল্ট নেই, সলিউশনে কে কে আছে? সল্টও আছে, অ্যাসিডও আছে। তার মানে এই দ্রবণের পিএইচ তুমি আগে যে ফর্মুলা শিখেছো তা দিয়ে হবে না। বোঝা গেছে? তার মানে কখন পিএইচ এর ফর্মুলা আমরা আগের দিন শেখালাম সেটা অ্যাপ্লাই হবে, আর কখন হবে না বলুন? যখন শুধুমাত্র সল্ট থাকবে না, এখানে অ্যাসিড আর বেসের মিলিমোল সংখ্যা যদি সমান না থাকে, তাহলে সেই ধরনের প্রবলেম আগের দিনের ফর্মুলা দিয়ে হবে না। তার জন্য আছে নতুন ধরনের ফর্মুলা ব্যবহার করব। এই দ্রবণগুলোকে বলে বাফার দ্রবণ। কেন বাফার? বাফার অ্যাকশন কি সবকিছু আমরা এক্সপ্লেইন করব। তো আমি আজকে শুরু করি বাফার দিয়ে। বাফার শুরু করার আগে ছোট একটা গল্প বলি, গল্প বলে বাফার স্টার্ট করি। আমাদের শরীরে রক্ত আছে, তোমরা সবাই জানো রক্তের পিএইচ ভ্যালু কত? গুড, সবাই জানে রক্তের পিএইচ ভ্যালু 7.4।
এখন প্রবলেম কি, তাহলে রক্তের পিএইচ যদি 7.4 হয়, এটা আমাদের ব্লাডের পিএইচ ভ্যালু। রক্ত অ্যাসিডিক না বেসিক? বেসিক, সামান্য বেসিক। কেন? পিএইচ ভ্যালু 7 এর উপরে, সামান্য বেসিক। এবারে ভাবো ছোটবেলা থেকে ধরো একটা বাচ্চা রোজ আপেল খায়, তো আপেলে অ্যাসিড থাকে, কোন অ্যাসিড? ম্যালিক অ্যাসিড। তো এইভাবে ভাবি তোমার বডিতে রোজ এক ড্রপ করে H+ জুড়ছে, তাতে H+ যদি জোড়ে সলিউশন অ্যাসিডিক হওয়া উচিত। তোমার রক্তে রোজ একটু একটু করে H+ দিই, তোমার রক্তের পিএইচ তো আস্তে 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 আস্তে, তোমরা এখন 18 বছর হয়ে গেছে, তো ছোটবেলায় রক্তের পিএইচ যদি 7.4 থাকে, রোজ একটা করে ফল খেতে খেতে আজকে তো পিএইচ কমতে 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 তোমাদের রক্ত হাইলি অ্যাসিডিক হওয়ার কথা, কিন্তু আজকেও যদি রক্তের পিএইচ মাপি 7.4ই থাকবে। তাহলে গল্পটা কেন? তার মানে ব্লাডের এমন কোনো ক্যাপাসিটি আছে যে ক্যাপাসিটিতে ওর মধ্যে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যাই তুমি যোগ করো, ও তার পিএইচ ভ্যালুটাকে কনস্ট্যান্ট রাখতে পারে। এই ধরনের যে সলিউশন তাদেরকে বলে বাফার সলিউশন। তাহলে সংজ্ঞা কি দেব বাফার সলিউশন কাকে বলে? তোমরা বলবে যে দ্রবণে বাইরে থেকে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে তার পিএইচ এর মান অপরিবর্তিত থাকে, ওই দ্রবণের নাম বাফার দ্রবণ। আশা করি বাফার দ্রবণের সংজ্ঞা বুঝে গেছি। সংজ্ঞাটা বলো বাফার দ্রবণ। যে দ্রবণে বাইরে থেকে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর মান অপরিবর্তিত থাকে, সেই দ্রবণের নাম বাফার। তাহলে বাফার দ্রবণের সংজ্ঞা নিয়ে কোনো টেনশন নেই, এখানে সবাই পারবো সংজ্ঞা কি। এখন বাফার কিভাবে তৈরি হয়, কারা কারা বাফার, বাফারের অঙ্ক কি করে হবে, সেগুলোই দেখবো আমরা। বাফার মূলত 3 রকমের বাফার। তাহলে একরকম প্রথম লিখি, লেখো তোমরা সবাই অ্যাসিডিক বাফার। প্রথম বাফার হচ্ছে অ্যাসিডিক বাফার। সেকেন্ড বাফার বেসিক বাফার, আর থার্ড হচ্ছে নিউট্রাল বাফার। আমরা সব শেখাবো বাফার দ্রবণ কি করে কাজ করে। আচ্ছা চিঠিটা এলো না কেন? কারো কোনো খবর নেই? বাবা বলো বাফার কয় রকম? হ্যাঁ কি হচ্ছে? ও তো অন্য মেসেজ যাবে, ঠিক 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 ভুলেই যাই, আমি ভুলে যাই। বলো বাফার কয় রকম? বাফার 3 রকম, অ্যাসিডিক বাফার, বেসিক বাফার, নিউট্রাল বাফার। এবার প্রথমে অ্যাসিডিক বাফারে আসি। বাফার বানায় কি করে? বাফার বানানোর একটা থিম আছে, থিমটা বোঝো। যে বাফার বানাবো, যেমন এটা অ্যাসিডিক বাফার, নিতে হবে যে কোনো উইক অ্যাসিড। টেকনিকটা বোঝো, বাফার বানাচ্ছি অ্যাসিডিক, তার জন্য উইক অ্যাসিড নাও। চলো যে কোনো একটা উইক অ্যাসিডের উদাহরণ দাও। যে কোনো উইক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড। তা আমি অ্যাসিডিক বাফার বানাতে একটা উইক অ্যাসিড ব্যবহার করলাম, অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট এর একটা লবণ নেব যেটা তীব্র ক্ষারের বিক্রিয়ায় তৈরি হয়েছে। ভেরি গুড। এদের যে মিক্সচার, এই মিক্সচারটাকে বলা হবে অ্যাসিডিক বাফার। তার মানে বাফার বানানো কত সোজা। যে কোনো উইক অ্যাসিড নাও, তার একটা লবণ নাও যেটা তীব্র ক্ষারের বিক্রিয়ায় তৈরি হয়েছে। কেউ চাইলেই লবণটাকে পাল্টাতেই পারে, সোডিয়ামের জায়গায় পটাশিয়াম হাইড্রোক্সাইডের লবণ নিতে পারি। সোজা কথা স্ট্রং বেসের লবণ নিতে হবে। বলতো অ্যাসিড বাফার বানানোর উপায় কি? যে কোনো একটা উইক অ্যাসিড, সেই উইক অ্যাসিডটার স্ট্রং বেসের সাথে লবণ। এবার ধরো এই একটাই যে উদাহরণ হবে তা না, তুমি তোমার পছন্দের মতো উদাহরণ বানাতে পারো। যে কোনো একটা উইক অ্যাসিড নাম বলো। উইক অ্যাসিড মানে কারা কারা? ইনঅর্গানিক অ্যাসিড বাদ দিলে অর্গানিক সমস্ত অ্যাসিড উইক অ্যাসিড। আমি চাইলে ফর্মিক অ্যাসিডও বলতে পারি। তো ফর্মিক অ্যাসিড লিখলাম, ফর্মিক অ্যাসিড লিখলাম। ফর্মিক অ্যাসিডের সাথে তার তীব্র বেসের লবণ নেব। যে কোনো তীব্র বেসের একটা লবণের কথা বলো। পটাশিয়াম নিতেই পারি। তাহলে HCOK, এই মিক্সচারটা হবে বেসিক বাফার, সরি অ্যাসিডিক বাফার। আমি আরো উদাহরণ নিতে পারি। ধরো কার্বনিক অ্যাসিড শক্তিশালী না দুর্বল? দুর্বল। কার্বনিক অ্যাসিডের ফর্মুলা কি? H2CO3। এর একটা লবণ বানাই তীব্র ক্ষারের সাথে, লবণ বানাও লবণের সাথে। এই হাইড্রোজেন গুলো সোডিয়াম দিয়ে রিপ্লেস করলেই তীব্র ক্ষারের লবণ। সোডিয়াম দিয়ে রিপ্লেস করলে কি দাঁড়ায়? Na2CO3। এই মিক্সচারটাও হবে অ্যাসিড বাফার। তার মানে অ্যাসিড বাফার মুখস্থ করার কোনো ব্যাপারই নেই, থিমটা বুঝতে হয় অ্যাসিড বাফার কি জিনিস। বোঝাও অ্যাসিড বাফার কি জিনিস? একটা উইক অ্যাসিড আর একটা তার তীব্র ক্ষারের লবণ, ওই মিক্সচারটা অ্যাসিড বাফার। আমি বোঝাতে পারলাম? সেম ভাবে বলো তো বেসিক বাফার কি হওয়া উচিত?
উইক বেস তার সাথে তীব্র অ্যাসিডের লবণ। তাহলে উইক বেসের এক্সাম্পল আমরা শিখেছি। আজকে আসেনি কেন সায়ন? জানো কেয়া? জানো কেয়া অনলাইনে? আচ্ছা, এই চলো বেসিক বাফারের একটা এক্সাম্পল নিই। বলো বেসিক বাফারের এক্সাম্পল। একটা উইক বেস ফার্স্ট, একটা উইক বেস হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কি খুব ফেমাস। এর তীব্র অ্যাসিডের লবণ, তীব্র অ্যাসিড HCl হতে পারে। তাই এর সাথে HCl এর বিক্রিয়ায় কোন লবণ তৈরি হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এর সাথে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড মেশাই, এই মিক্সচারটাও হবে বেসিক বাফার। তাহলে সোজা না কঠিন আমায় বোঝাও। আরেকটা বেসিক বাফারের উদাহরণ দেওয়া যাবে? যে কোনো একটা দুর্বল বেস বলো, যে কোনো। আর দুর্বল বেস কি হতে পারে? ফেরিক হাইড্রোক্সাইড, ফেরাস হাইড্রোক্সাইডও হবে। ফেরিক হাইড্রোক্সাইড, আসলে ফেরাসটা তো স্টেবল না, তো তাই বললাম ফেরিক হাইড্রোক্সাইড। ঠিক, এটা একটা দুর্বল বেস। তাহলে এর সাথে একটা অ্যাসিডের মিক্সচার, অ্যাসিডের লবণ বানিয়ে তার মিক্সচার। এর সাথে একটা তীব্র অ্যাসিডের লবণ বানাও, ফেরিক সালফেট বা ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইড লিখলাম, তার মানে এর সাথে তুমি যদি ফেরিক ক্লোরাইড মেশাও, এই মিক্সচারটাও হবে বেসিক বাফার। তাহলে বাফার কয় রকম বুঝে গেছি? আবার বলো বাফার কয় রকম? ও, দু রকম বললাম, আপাতত তিন রকম বলিনি। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এই মিক্সচারটা, এটা খুব বেশি পরীক্ষায় আসে না, বা আসলে কি আমি বলবো। তো আপাতত বাফার দু রকম বললাম, অ্যাসিডিক বাফার, বেসিক বাফার। এবার দেখাবো যে এটা বাফার কেন, বাফার অ্যাকশন কি করে হয়। হেডিং করো বাফার অ্যাকশন, হেডিং করো বাফার অ্যাকশন। ওরা বাফার হিসেবে কি করে কাজ করে সেটা আমরা দেখাবো। চল অ্যাটেনশন দাও। প্রথমে অ্যাসিটিক অ্যাসিডকে ডিসোসিয়েট করি। অ্যাসিটিক অ্যাসিড ডিসোসিয়েট হলে CH3COO মাইনাস হবে আর H প্লাস হবে। আর তার সাথে যে লবণটা মিক্স করা ছিল CH3COO Na, এটাকেও ডিসোসিয়েট করি। CH3COO মাইনাস করো আর Na প্লাস করো, এটা Na প্লাস। বুঝলাম? বলো তো এই ডিসোসিয়েশন আর এই ডিসোসিয়েশন এরকম আলাদা আলাদা সিম্বল কেন দিলাম? একটাতে সিঙ্গেল অ্যারো, একটাতে ডাবল অ্যারো। নিচেরটা তীব্র না মৃদু? তীব্র, ওই জন্য টোটাল ডিসোসিয়েশন হয়েছে। আর উপরেরটা মৃদু অল্প, তাই দুদিকে আছে। যারাই মৃদু তাদের তড়িৎ বিশ্লেষণ করার সময়, মানে ডিসোসিয়েশন সময়, আমরা ইকুইলিব্রিয়াম সাইন। এবারে ভালো করে বুঝি। মিক্সচারে, মিক্সচারে কারা কারা আছে, মানে কতগুলো আয়ন মিক্সচারে আছে সেটা বোঝাই। মিক্সচারে এই এতগুলো আয়ন আছে, তিনটা আয়ন আছে। অ্যাসিটের আয়ন দু জায়গা থেকে আসে, H প্লাস অ্যাসিড দেয়, সোডিয়াম ও দেয়। আচ্ছা এবার বলো তো, এখানে আমরা দুটো নতুন কনসেপ্ট তোমাদের শেখাবো। তাকাও, এই আয়নটা, এই আয়নটা অ্যাসিটেট আয়ন মেইনলি কার কাছ থেকে আসে? লবণ। বলো তো কেন কথাটা বললাম মেইনলি লবণ থেকে আসে? কারণ লবণটা তীব্র। আর অ্যাসিড তো তীব্র না। অ্যাসিড যদি তীব্র না হয়, ও যে পরিমাণ অ্যাসিটেট দেবে তার পরিমাণ হবে কম। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরা যাক অ্যাসিডিক অ্যাসিড তুমি 100টা নিয়েছো, লবণও তুমি 100টা নিয়েছো। অ্যাসিটিক অ্যাসিড এতটাই মৃদু, 100টার মধ্যে হয়তো দেখা যাবে মাত্র দুটো ডিসোসিয়েট করেছে। তাহলে অ্যাসিটিক অ্যাসিড এই আয়ন যে কটা সাপ্লাই করবে তার সংখ্যা হবে মাত্র দুটো। আর ও 100টার মধ্যে তো 100টাই বিয়োজিত হবে। কেন বললাম? তীব্রতড়িৎ বিশ্লেষণ। তাহলে ও যে আয়নটা তৈরি করবে অ্যাসিটেট, তার সংখ্যা 100। তাহলে টোটাল সলিউশনে অ্যাসিটেট আয়নের সংখ্যা 102, তার মধ্যে 100টাই সাপ্লাই করেছে লবণ। তাই বললাম এর গাঢ়ত্ব মেইনলি সাপ্লাই করে লবণ। বুঝতে পারলাম? কেন বললাম মেইনলি লবণ সাপ্লাই করে? কারণ লবণ তীব্র আর ও মৃদু। আরেকটা গল্প এখানে করিয়ে দিই। তোমরা দেখবে লাসাতেলিয়ার প্রিন্সিপাল পড়িয়েছিলাম। লাসাতেলিয়ার প্রিন্সিপালে বলা ছিল যে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষে প্রোডাক্টের গাঢ়ত্ব যদি বাইরে থেকে তুমি অ্যাড করো, তাহলে বলো তো ইকুইলিব্রিয়ামটা আরো ডান দিকে সরে নাকি বাঁ দিকে সরে? বাঁ দিকে সরে। তার মানে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড একা থাকলে, একা থাকলে যতটা বিয়োজিত হতো, বিষয়টা বুঝবে ভালো করে, অ্যাসিটিক অ্যাসিড একা থাকলে যতটা বিয়োজিত হতো, এই লবণের উপস্থিতিতে এর বিয়োজন মাত্রা আরো ডিক্রিজ করবে। বলো কেন বললাম আরো ডিক্রিজ করবে? কারণ, কারণ এই ইকুইলিব্রিয়ামে যদি এই আয়নটা বাইরে থেকে আমরা দিই, সেটা তো লবণ দিল, তো এই আয়নের গাঢ়ত্ব বাড়লে সিস্টেম চায় আয়নের গাঢ়ত্ব কমাতে, ফলে ইকুইলিব্রিয়ামটা কোন দিকে আসে? বাঁ দিকে আসে। এই ঘটনাটাকে বলে কমন আয়ন এফেক্ট। কমন আয়ন কেন বললাম?
এই আয়নটা আরেকজন দিয়েছে, তাই এটা কমন। কমন আয়নের প্রভাবে মৃদু তড়িৎবিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা আরো ডিক্রিজ করে। তার মানে এর গাঢ়ত্ব ও যতটা দেওয়ার কথা একা একা থাকলে তার চেয়েও কম দেবে। খাতায় আমরা একটা নোট করব, কমন আয়নের প্রভাব কি। পরীক্ষা সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করবে কমন আয়নের প্রভাব দেখো। তাহলে কমন আয়নের প্রভাব কি বলবো? মৃদু তড়িৎবিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা কমন আয়নের উপস্থিতিতে আরো হ্রাস পায়। লেখা নাও অনলাইন, তোমরা বুঝতে পারছো পড়া? মৃদু তড়িৎবিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা কমন আয়নের উপস্থিতিতে কি বললাম? ডিক্রিজ করে, আরো হ্রাস পায়। আরো হ্রাস পাওয়ার কারণ ব্যাখ্যা করতে পারবে? লাসাতে নিজেতে ওটা আরো হ্রাস পায়। আচ্ছা, নেক্সট দেখো। সবার শেষ। এবারে বাফার অ্যাকশনের গল্পটা বুঝাই। ধরা যাক, বোর্ডের দিকে সবাই, ধরা যাক আমি আমার দ্রবণে বাইরে থেকে বেস যোগ করলাম। এর মধ্যে বাইরে থেকে সামান্য পরিমাণে বেস যোগ করলাম। বেস মানে কোন আয়ন যোগ করেছি? না, OH মাইনাস। অ্যাসিড মানে H প্লাস, বেস মানে OH মাইনাস। বেস যোগ করলাম মানে OH মাইনাস যোগ করলাম। বিষয়টা বুঝবে। OH মাইনাস মিডিয়ামে যোগ করলে মিডিয়ামে আয়নগুলোর দিকে তাকাও, এই যে H প্লাস দেখছো, সেই H প্লাস OH মাইনাস এর সাথে যুক্ত হয়ে জল বানাবে। তাহলে OH মাইনাস কে অ্যাবজর্ব করে নিল H প্লাস। এখন ভাবো, এই H প্লাস যদি OH মাইনাস এর সাথে যুক্ত হয়ে জল বানায়, মনে মনে ভাবি এই H প্লাস এর সংখ্যা কমে গেল না? সলিউশনে পিএইচ কিন্তু বেড়ে যাওয়া উচিত, মানে অ্যাসিডিটি কমে যাওয়া উচিত। কিন্তু লাসাতেলিয়ার কি বলে বুঝো, এই আয়নটা যখনই তুমি মিডিয়াম থেকে সরিয়ে নিলে, এই সাম্যাবস্থা এবার কোন দিকে সরবে? ডান দিকে। ও ততক্ষণ অবধি ডান দিকে সরবে যতক্ষণ তোমার দেয়া OH মাইনাস H প্লাস কে যতটা অ্যাবজর্ব করেছে ও পুনরায় ততটা H প্লাস কে আবার তৈরি করে সিস্টেমের পিএইচটাকে কনস্ট্যান্ট করবে। তার মানে OH মাইনাস দিলে মিডিয়ামের পিএইচ বাড়ছে না কমছে না, তার মূল কারণ কি? আরেকবার রিপিট করব না বুঝে গেছো? বুঝো, আমি বলছি OH মাইনাস দিলাম, নেক্সট ঘটনাগুলো বলো পরপর কি ঘটবে। H প্লাসটা OH মাইনাস এর সাথে জুড়ে জল বানাবে, H প্লাস এর সংখ্যা গেল কমে। দেন এই ইকুইলিব্রিয়াম ডান দিকে শিফট করবে, যতটা H প্লাস কমে গেছে পুনরায় ততটা H প্লাস তৈরি করে পিএইচটাকে কনস্ট্যান্ট করবে। তার মানে ভাবো, বেস যোগ করলে পিএইচটা কনস্ট্যান্ট রাখছে, তার মূল রেসপন্সিবিলিটি ও, সাম্যাবস্থাকে ও মেইনটেইন করছে। দেন আমি বাইরে থেকে সামান্য অ্যাসিড যোগ করলাম, তার মানে H প্লাস যোগ করলাম। এবার H প্লাস যোগ করলে কি হয়, মিডিয়ামে এই যে অ্যাসিড কিন্তু প্রচুর আছে। বলো তো অ্যাসিডের প্রচুর আছে কেন বললাম কথাটা? কারণ এটা সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। এবার যখনই তুমি H প্লাস জুড়বে, এই H প্লাস কে অ্যাসিটেট অ্যাবজর্ব করবে, অ্যাসিটেট অ্যাবজর্ব করে অ্যাসিটিক অ্যাসিড বানাবে। আর অ্যাসিটিক অ্যাসিড তো ডিসোসিয়েট করে না, তুমি তো বুঝেছো কমন আয়নের প্রভাবে ওর ডিসোসিয়েশন মাত্রা একেবারে কম। ফলে H প্লাস তুমি যতই যোগ করো অসুবিধা নেই, কারণ অ্যাসিটেট H প্লাস কে গ্রহণ করে অ্যাসিটিক অ্যাসিড বানাবে, যেটা কিনা আনডিসোসিয়েটেড থাকে। তার মানে বেস যোগ করি চাই অ্যাসিড যোগ করি, ওরা অ্যাবজর্ব হয়ে যায়। এটা অ্যাবজর্ব হয়ে যায় H প্লাস দ্বারা, এটা অ্যাবজর্ব হয়ে যায় এটা দ্বারা, ফলে মিডিয়ামে পিএইচ এর মান অপরিবর্তিত থাকে। এটাকে বলে বাফার অ্যাকশন। কি বলে এটাকে? যে বাফার দ্রবণ কিভাবে কাজ করে, এটা কিন্তু ডেসক্রিপটিভে প্রশ্ন আসতে পারে, যে একটা বাফার দ্রবণের কার্যপ্রণালী ব্যাখ্যা করো। এই কথাগুলো গুছিয়ে দিতে হবে। অ্যাসিড যোগ করলে কি ঘটে, কেউ একজন গুছিয়ে বলতে পারবে অ্যাসিড যোগ করলে কি ঘটলো আর বেস যোগ করলে কি ঘটলো, মানে কেন দ্রবণের পিএইচ কনস্ট্যান্ট থাকছে? কে বলছে? আচ্ছা, দেবতম বলুন। যদি স্যার অ্যাসিড যোগ করা হয় তাহলে স্যার CH3CW মাইনাস স্যার অ্যাবজর্ব হয়ে অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হবে, যেটা কিনা বিয়োজিত হয় না। গুড। আর স্যার যদি OH যুক্ত করা হয়, সেটা হাইড্রোজেনের H+ আয়নের সাথে যুক্ত করে জল তৈরি উৎপাদন করবে, যার ফলে স্যার অ্যাসিটিক অ্যাসিড চাইবে যে H+ যতখানি মানে জল তৈরি করেছে ততখানিকে ফিরিয়ে আনতে, যার ফলে সেটি ডান দিকে শিফট হয়ে যাবে, পিএইচ কে কনস্ট্যান্ট। ফাইন, ব্যাস এইটুকু বললে আমাদের কাজ শেষ। পারা যাবে বাফার অ্যাকশন। এবার আমাদের নেক্সট কাজ, বড় কাজ, এই যে বাফার দ্রবণ তার পিএইচ বের করার ফর্মুলা বের করতে হবে। চলো আমরা পিএইচ বের করার ফর্মুলা করে দেখাই তোমাদেরকে। তোমরা এই সমীকরণ থেকে আমায় বলো সাম্য ধ্রুবক, যেটা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বলতাম, তার ফর্মুলা কি লিখবো? Ka সমান বলো concentration of CH3COO minus
concentration of H plus by concentration of CH3COOH, ঠিক কিনা? এখান থেকে তোমরা আমাকে বলো concentration of H plus সমান কি লেখা উচিত? ডানে বায়ে নেব, নিয়ে লিখবো, এটা লিখবো Ka into concentration of CH3COOH by ঠিক লিখলাম concentration of CH3COOH minus। চলো এইটুকু অবধি সবাই লেখো, এইটুকু অবধি সবাই লেখো। শেষ লেখা এইটুকু সবাই। বোথ সাইড মাইনাস লগ নেব, তাহলে বাঁদিকে থাকবে মাইনাস লগ অফ H প্লাস, ডান দিকে আমি একবারে করছি দেখো মাইনাস লগ অফ Ka মাইনাস লগ অফ, উপরে কি ছিল অ্যাসিটিক অ্যাসিড তাই না, CH3COOH বাই নিচে ছিল CH3COOH মাইনাস। বলো দেখি মাইনাস লগ অফ H প্লাস এর জায়গায় কি লেখা উচিত? pH, তো এই জায়গায় লিখলাম আমরা pH। আর মাইনাস লগ অফ Ka কি লেখা উচিত? pKa, ভেরি গুড, pKa। আর এই মাইনাসটাকে জোর করে প্লাস করলাম, বলো তো কি হবে তাহলে? এটা যাবে উল্টে, বুঝলে? মাইনাসকে প্লাস করলে কি হয়? এটা যায় উল্টে, দাও উল্টে, উল্টে দিলে লগ অফ উপরে চলে গেল CH3COOH মাইনাস বাই CH3COOH। স্লাইড মডিফাই করব ফর্মুলাটাকে, pH equals to pKa plus log of টাকা বলতে দিকে। বলো তো এই আয়নটা কে সাপ্লাই করে? অ্যাসিডের আয়নটা মেইনলি কে সাপ্লাই করে? গল্পটা অলরেডি করেছি আমরা, আগে পেজে আসো দেখো কে সাপ্লাই করে? লবণ। তাই আমি এর জায়গায় লিখবো কনসেন্ট্রেশন অফ সল্ট, সল্টের যা গাঢ়ত্ব এর গাঢ়ত্ব তাই, এটি সল্টের গাঢ়ত্ব। আর নিচেরটা তো অ্যাসিডের গাঢ়ত্ব, এটাকে বলবো কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। এটাই পিএইচ বের করার ফর্মুলা। এই ফর্মুলাটার নাম আছে একটা, এটার নাম হেন্ডারসন ইকুয়েশন। হেন্ডারসন একজন সায়েন্টিস্ট, এই ভ্যালু ফর্মুলা মুখস্থ করব, তোমাদের অঙ্ক দেখাবো আজকে এখান থেকে। ফর্মুলাটা মুখস্থ করে এক্ষুনি। এটা কিন্তু বাফার দ্রবণের পিএইচ বের করার ফর্মুলা, সল্টের না। সল্টের পিএইচ আগের দিন দেখেছি, বাফার দ্রবণের পিএইচ বের করার ফর্মুলা। বলো দাঁড়াও সরে, কে বলবে? বলো pH equals to pKa plus okay salt by acid, salt by acid, বুঝে গেছি। আচ্ছা এবার এটা কোন বাফার ছিল? অ্যাসিডিক বাফার। এটাই যদি অ্যাসিডিক বাফার না হয়ে বাফারটা বেসিক বাফার হতো, বেসিক বাফার হতো, জানো ফর্মুলাটা কিভাবে চেঞ্জ হতো? তাহলে পারবো লিখতে? বলো ফর্মুলা কি? ওর জন্য পিএইচ হতো না, ওর জন্য হতো পিওএইচ। আগেরটার সাথে হুবহু সেম। এই চ্যাপ্টারে একটা মজা, একটা মুখস্থ করে আরেকটা ইজি। আগেরটা পিএইচ ছিল, এবারে পিওএইচ। আগেরবার ছিল পিকেএ ছিল, এবারে পিকেবি প্লাস বাকিটা বল log of concentration of salt by concentration। তো বাফার অ্যাসিডিক হোক পারবো পিএইচ, বেসিক পারবো পিএইচ। লাস্ট যেটা ছিল নিউট্রাল, নিউট্রাল বাফারটা ইজি কেন পড়িনি? এটা কোনো কিছুর মিক্সচার না। আগের দিন তোমাদেরকে আমরা একটা সল্টের কথা বলেছিলাম CH3COONH4। এই সল্টটা কোন কোন অ্যাসিড আর বেসের মিক্সচার ছিল? উইক অ্যাসিড উইক বেস। এই মিক্সচারটাই অ্যাকচুয়ালি বাফার। এর পিএইচ যদি বলে আগের দিন যে ফর্মুলা দেখেছিলাম সেই ফর্মুলা দিয়েই এই অঙ্কটা করব। এটা নিয়ে ওই জন্য আমাদের টেনশনের ব্যাপারই নেই। হাফ pKa মাইনাস হাফ pKb। আজকে আবার সেই তিনটে ফর্মুলা, আগের দিনও তিনটে ফর্মুলা ছিল, আজকেও তিনটে ফর্মুলা। একটা অ্যাসিড বাফার, বেসিক বাফার, আর একটা নিউট্রাল বাফার। নিউট্রালের ফর্মুলা আগের দিন দেখে নিয়েছিলেন, অ্যাসিড আর বেসিকটা বলে দিলাম। ইকুয়েশনটার নাম হেন্ডারসন ইকুয়েশন, মুখস্থ চাই। এবার দুই একটা প্রবলেম দেখাবো, দেখো কেমন প্রবলেম। আচ্ছা তোলা শেষ সবার? সরাবো পেজ তাড়াতাড়ি। শেষ। নেক্সট আরেকটা কনসেপ্ট দিয়ে যাই,
এটাও নিয়ে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। এটার নাম বাফার ক্যাপাসিটি। বইতে সুন্দর করে লেখা আছে, আমি একটা ছোট্ট ফর্মুলা লিখেছি এখানে। বাফার ক্যাপাসিটি জিনিসটা কি বোঝায় তাহলে বুঝতে পারবে। দেখো উপরে এই যে চিহ্নটা, এটাকে বলে ফাই। কি চিহ্ন এটা? ফাই। ফাই ইকুয়ালস টু লিখেছি উপরে ডিবি বাই ডিপিএইচ। গল্পটা এরকম, ধরা যাক তুমি একটা সলিউশন দিলে। আমরা কি শিখেছি যে একটা সলিউশনের মধ্যে যদি বাইরে থেকে অ্যাসিড বা বেস যোগ করি তাহলে তার পিএইচ এর পরিবর্তনটাকে প্রোটেক্ট করে বাফার, তাই কিনা? পিএইচটাকে কনস্ট্যান্ট রাখে বলেছিলাম। বাফার ক্যাপাসিটি মানে ধরা যাক আমি 1 লিটার কোন সলিউশন দিলাম, তার মধ্যে 2 মোল অ্যাসিড যোগ করেছি। ভালো করে বুঝবো, 1 লিটার সলিউশন দিলাম, তার মধ্যে অ্যাসিড যোগ করেছি কতটা? 2 মোল। এই সংখ্যাটা হচ্ছে ডিবি। তাহলে ডিবি কি জিনিস বলো? 1 লিটার দ্রবণে অ্যাসিড বা বেস যতটা মোল যোগ করি সেই সংখ্যাটা হচ্ছে ডিবি। তাতে ওর পিএইচ এর মান যতটা পরিবর্তন হওয়ার কথা ওই সংখ্যাটা হচ্ছে ডেল্টা পিএইচ। তার মানে ডেল্টা পিএইচ মানে পিএইচ এর পরিবর্তন, আর এটা মানে কি পরিমাণ অ্যাসিড বা বেস যোগ করেছি এদের যে অনুপাত সেটা ওই বাফার দ্রবণের বাফার ক্যাপাসিটি। তাহলে বাফার ক্যাপাসিটি কাকে বলে? 1 লিটার দ্রবণে যত মোল অ্যাসিড বা বেস যোগ করব সেটা, তাতে পিএইচ এর পরিবর্তন যতটা হওয়া উচিত তাদের যে অনুপাত সেই অনুপাতটাকে বলে ওই দ্রবণের বাফার ক্যাপাসিটি। সংজ্ঞা যদি আসে ম্যাথমেটিক্যাল ফর্মুলা এটা বুঝিয়ে দিলাম। তার মানে এটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ অ্যাসিড অর বেস ইন 1 লিটার, আর এটা হচ্ছে চেঞ্জ ইন পিএইচ, যতটা পিএইচ পরিবর্তন হওয়ার কথা সেই অনুপাতটা বাফার ক্যাপাসিটি। এবং যে দ্রবণ এই পরিবর্তনটাকে যত সহজে প্রোটেক্ট করবে তার বাফার ক্যাপাসিটি তত বেশি। আমি দু একটা অঙ্ক দেখাবো, অঙ্ক স্টার্ট করি এবার। অঙ্কতে না গেলে তোমরা কখনোই বুঝবে না। অপরিবর্তিত রাখার ক্ষমতার নাম বাফার ক্যাপাসিটি। যার যত বেশি অপরিবর্তিত রাখতে পারবে তার বাফার ক্যাপাসিটি তত বেশি। এবার দু একটা প্রবলেমে আসি, বাফার কিন্তু পড়ানো শেষ, অঙ্ক দেখে বুঝতে পারবে কেমন অঙ্ক। প্রথমে ভীষণ ইম্পর্টেন্ট, এটা ছোট ছোট প্রশ্ন হিসেবে আসবে তাই দেখাচ্ছি। আমি এখানে না 4টা মিক্সচার লিখেছি। মিক্সচার গুলোর মধ্যে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কারা বাফার হিসেবে কাজ করবে। আমি কিন্তু বাফারের টেকনিক তোমাদের বুঝিয়ে দিয়েছি। অ্যাসিড হলে উইক, তার স্ট্রং সল্ট, বেসের সল্ট। প্রথমটা অ্যাসিড, এটা অ্যাসিড। তোমাদের বলতে হবে এই দ্রবণ কি বাফার হবে না হবে না। একটা লবণ আছে বেরিয়াম ক্লোরাইড, তার সাথে বেস আছে একটা বেরিয়াম হাইড্রোক্সাইড। প্রথম বুঝতে হয় বেসটা স্ট্রং নাকি উইক। হবে, কেমন করে বুঝলে হবে? যেমন বেরিয়াম হাইড্রোক্সাইড, তোমাদের কি মনে হয় বেরিয়াম অ্যাজ এ মেটাল ভালো মেটাল না খারাপ মেটাল? পর্যায় সারণী পড়েছো, অনেকটা আইডিয়া, সব লজিক অ্যাপ্লাই করতে হবে। আমি আসি গ্রুপ 2 তে, যদি আমরা উপর থেকে নিচের দিকে নামি, গ্রুপ 2 তে কারা কারা আছে? সবার উপরে বেরিলিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। তোমরা জানো উপর থেকে নিচের দিকে নামলে ধাতব ধর্ম বাড়ে, কারণ ইলেকট্রন ছাড়ার প্রবণতা বাড়ে। রিপিট করো কথাটা। উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বাড়ে, কারণ সাইজ বাড়ে, ইলেকট্রন ছাড়ার প্রবণতা বাড়ে। যারা যত ভালো ধাতু তারা তত ভালো বেস। বেরিয়াম হাইড্রোক্সাইড সবার নিচে না বেরিয়াম, এরা যথেষ্ট ভালো বেস। এটা মোটেও উইক বেস না, এটা স্ট্রং বেস। বেস যদি স্ট্রং হয় বাকি কিছু দেখার প্রয়োজন নেই, এই দ্রবণ বাফার হতে পারে না। বুঝলাম কি করে বুঝলাম এটা বাফার হতে পারে না? সৃজনা বলো তো কেন এটা বাফার হতেই পারে না? স্ট্রং বেস। অ্যাসিড হোক বেস হোক হতে হবে উইক বাফার হতে গেলে। যখনই দেখবো আইডেন্টিফাই করব স্ট্রং বেস, ও বাফার হবে না। পরেরটায় আসি, পরেরটায় আগে বেসটাকে আইডেন্টিফাই করি। হ্যাঁ, এইটা ধরে ফেলেছি এটা উইক। এটা যদি উইক হয় তাহলে লবণটার দিকে যাব। এটা কি তীব্র অ্যাসিডের লবণ? লবণের অ্যানায়ন পার্টটা দেখে বুঝি তীব্র অ্যাসিডের লবণ কিনা। হ্যাঁ, কার কার লবণ এটা? নাইট্রিক অ্যাসিডের লবণ। তোমরা ধরতে পারলে ব্যাস, এই দ্রবণটা বাফার। এটা ধরে ফেলতে। পরীক্ষায় পারবো বাফার ধরতে? আরেকটা एग्जांपल আসি। বাফার ধরা তো সোজা না, ধরে ফেলতে হবে যে উইক আছে কিনা। পরেরটা আমি বলবো না, ও এটা বলার প্রয়োজন নেই। এটা বলার প্রয়োজন নেই, এটা পড়ানোই হয়ে গেল। বাফার হবে না হবে না? কেন হবে বাফার? উইক অ্যাসিড
অ্যাসিড উইক, তার স্ট্রং বেসের লবণ আছে, এটা বাফার হবে। পরেরটা বাফার হবে কিনা কে বললে হবে না? দেবোত্তম বলছে হবে না। সবাই কনফিডেন্ট হবে না? যুক্তি দাও কেন হবে না? বলবে স্যার বেসটা স্ট্রং, কি করে বাফার হয়? তার মানে এখানে দুটো এক্সাম্পল দিয়েছি বাফার হবে না, আর দুটো দিচ্ছি হবে। তো এরকম বই খুলবে দেখবে প্রচুর এক্সাম্পল আছে, এগুলোই পরীক্ষায় আসবে, কঠিন কঠিন আসবে না। পারবো না পারবো না, একটা প্রশ্ন যদি বাফার থেকে হয় এটা হওয়ার চান্সেস আছে। নেক্সট প্রশ্নে যাই। এটা তোমাদের বাড়িতে পড়ার জন্য দিলাম। আমরা একটু আগে বললাম না বাফার অ্যাকশন কি, বাফার দ্রবণ কি করে কাজ করে, সেটাই ভাষা সহকারে লেখা। এখানে অ্যামোনিয়াম অ্যাসিটেটের জলীয় দ্রবণ বাফার হিসেবে কাজ করে ব্যাখ্যা করো, তার ব্যাখ্যা দেওয়া আছে, পড়ার জন্য দিলাম, পড়ে নিও। এটা অলরেডি আমার আলোচনা করাই গেছে। পরেরটা, এখানেও প্রশ্নটা সেম, উত্তর পড়ার দরকার নেই, তিনটে এক্সাম্পল দিলাম। আমার প্রশ্ন এটা অত সোজা না, কিন্তু এটা এই প্রশ্নটা যথেষ্ট কঠিন, যথেষ্ট কঠিন। আমি অ্যানালাইসিস করব। অনুপাত দেয়া প্রবলেম এখানে, অনুপাত না দেয়া থাকলে তোমাদের টেনশন কম ছিল, অনুপাত থাকলে টেনশন বেশি। প্রত্যেকটা মিক্সচার আমরা একটা একটা করে আসবো, এরা বাফার হিসেবে কাজ করবে কি করবে না। প্রথমটায় আসি, অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড 1:1 এ মিশিয়েছি। ভাবো 1 মোল এটা 1 মোল এটা, বাফার হওয়া উচিত না উচিত না? আমি একটু টাইম নেব এটা বোঝাতে। কে বললো না? দাঁড়াও, কে বললো না? একজনই বলছে না, আর কেউ? হ্যাঁ না, অ্যাসিড যে উইক আছে, অ্যাসিডও তো উইক আছে। বাফার হতে গেলে হ্যাঁ একদম অরিত্র লজিকটা ঠিক দিয়েছে। আরে অবশিষ্ট কেউ নেই তো। বাফার হতে গেলে হয় উইক বেস কে এক্সেস থাকতে হবে, অথবা উইক অ্যাসিড কে এক্সেস থাকতে হবে। এখানে যেহেতু বেসটা স্ট্রং, তা আমি বেস নিয়ে মাথা ঘামাই না, আমি একটু অ্যাসিড নিয়ে মাথা ঘামাই। এই অ্যাসিডটা কি এক্সেস থাকবে? না। কেন থাকবে না? আরে 1:1, এটাই তো গল্প। 1:1 যদি মেশাই তাহলে মিক্সচারে না অ্যাসিড না বেস, কেউ এক্সেস থাকবে না। কে পড়ে থাকবে? শুধু শুধু সল্ট। তার মানে মিক্সচারে শুধু পড়ে থাকছে CH3COONA। তো শুধু লবণ থাকলেও বাফার কি করে হয়? এই দ্রবণ বাফার হচ্ছে না। কিন্তু কঠিন প্রশ্ন ছিল। তো এরকম প্রশ্ন আসতে পারবো না পারবো না? প্রশ্নটা আমি বলছি নাকি কঠিন, এখন কঠিন লাগবে? আর যেখানে দেখবো 1:1 স্ট্রং আর উইক, তুমি শুধু দেখে নেবে যে এক্সেস অ্যাসিড বা বেস উইক কেউ আছে কিনা। এখানে আছে? নেই, বাফার হবে না। পরেরটা আসি, পরেরটা তোমাদের মধ্যে কেউ বোঝাবে, আমি তো বোঝাবো না। পরেরটা বাফার হবে না হবে না ভাবো, কে বোঝাবে? দাঁড়াও, কে বোঝাবে? হাত তোলো, কনফিডেন্টলি হাত তুলে বলছো স্যার আমি বোঝাবো এটা। এবার আর কেউ এমনিতে বলে সবাই, একজনই হাত তুলেছে, দেবাঙ্কুর। দেবাঙ্কুরকে আমি জিজ্ঞেস করবো। বলো তাহলে, বলো প্রশ্ন। তীব্র ক্ষার কেন হবে না? না, দুটো উইক লাগে না তো। বাফার হতে গেলে যে কোনো একজন উইক লাগে, আরেকজনকে স্ট্রং হতে হয়, যাতে কিনা উইকটা এক্সেস থাকে আর যে স্ট্রং সে কম থাকে। উল্টো হচ্ছে, হ্যাঁ। দেবতম বলবে বেশি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করেছে, লবণ উৎপন্ন হবে আর অ্যাসিড অ্যাসিডও এক্সট্রা পড়ে যাবে। একদম, এটি এটা সুন্দর বলেছে। বুঝেছো তোমরা? আমি জানি সবাই বুঝেছে। যেহেতু ভাবো একটা জিনিস, এদের দুজনের মধ্যে উইক কে? অ্যাসিটিক অ্যাসিড। সে বেশি আছে কিনা? হ্যাঁ, এটাই দরকার, যে উইক তার বেশি থাকা দরকার। এটা যদি উল্টো লিখতাম ও কোনোদিন বাফার হতো না। আমি যদি এটাকে 1:2 করতাম না, ও বাফার হতো না। আমি আরেকবার রিপিট করি, যে উইক, ভালো করে মাথায় ঢোকাও, যে উইক তার এক্সেস থাকা দরকার। এখানে উইকটা এক্সেস আছে কিনা, তার মানে মিক্সচারে এই সোডিয়াম অ্যাসিটেট লবণ হিসেবে থাকবে, প্লাস যেহেতু অ্যাসিডটা এক্সট্রা আছে অ্যাসিডটাও থাকবে। এই মিক্সচার কিন্তু বাফার, এই দ্রবণ বাফার হবে। যার অসুবিধা আছে স্টিল সে হাত তুলে বলুক স্যার আমি বুঝতে পারছি না। কেউ আছো ব্যাচে এরকম যে বুঝতে পারছো না বাফার? শিওর কেউ নেই? চলো পরে অ্যান্সার করো। এতে যদি অ্যান্সার করতে পারো তাহলে ভাববে হ্যাঁ ডান। বলো এটা বাফার হবে কেন হবে? দাঁড়াও, এখানে এক্সেস আছে।
একটি এক্সেস আছে, বেসটা বেসটা কি উইক না অ্যাসিড উইক? বেস অ্যাসিডটা তো স্ট্রং, বেসটা উইক, বেসটা এক্সেস আছে, হ্যাঁ হবে বাফার। এবং বলো তো এই যে বাফারটা, এই বাফারে কে কে থাকবে মিক্সচারে? বেস থাকবে এক্সট্রা, বেস মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এক্সট্রা থাকছে, প্লাস সল্ট থাকবে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই মিক্সচারটা বাফার হবে। তার মানে এখানে দুটো অপশন বাফার হবে আর একটা অপশন বাফার হবে না। আমি কঠিন প্রশ্ন দিয়েছি, আশা করি তোমরা বুঝে যাবে। এই দুটো প্রবলেম যদি করে ফেলতে পারো, তারপর বাফারের যে কোনো প্রবলেম পারবে, কোনটা বাফার হবে কোনটা বাফার হবে। আমি ছাড়লাম এটা। এবার দু তিনটে অঙ্ক আছে, এক দুটো আমি করব, প্রথমটাই আমি করব, বাকিগুলো তোমাদের দায়িত্বে ছাড়বো। 1 নম্বর 25 ml 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। ও এটা ঠিক বাফারের প্রশ্ন না, তার সাথে এত ml এত মোলার H2SO4 যোগ করলে দ্রবণের pH কত হবে? আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, অ্যাসিড আর বেস দেখে বলো এদের মিক্সচার বাফার হতে পারে না পারে না? অ্যাসিড আর বেস দেখে বলো এদের মিক্সচার শিওর হবে না? কনফিডেন্ট? দুটোই স্ট্রং, বাফার হতে পারে। আমরা এদের pH কি করে বের করব? মুখে মুখে করে দেখাই। প্রথমে তোমরা বলো OH মাইনাস এর মিলিমোল সংখ্যা, মাত্রা ইনটু আয়তন। চলো করো, মুখে মুখে বলছি করতে। 5, OH মাইনাস এর মিলিমোল সংখ্যা 5, সুন্দর। এখান থেকে কেউ বলুক H প্লাস এর মিলিমোল সংখ্যা, না ভুল, 5 পয়েন্ট মানে 5ই ধরি, চলো এটাকে আমি 0.05 থেকে বাদই দিলাম। চলো কেন বলতো 5 হবে? হ্যাঁ বলেছিলাম না, মোলারিটি থাকলে এইটা গুণ করতে হয়, দুটো H প্লাস আছে তো, তাহলে এটা হবে 25 ইনটু 0.1 ইনটু 2। অরিত্র কিন্তু মোটামুটি ধরে নেয় দেখলাম। তোমরা কি বুঝতে পারলে সবাই? 2 দিয়ে কেন গুণ করলাম? হ্যাঁ, আর এটা যদি নরমালিটি করতাম তাহলে যা আছে তাই দিয়ে মাল্টিপ্লাই করতাম। H প্লাস এর মিলিমোল সংখ্যা তো 5 না? এবার ইন্টারেস্টিং, OH মাইনাস এর মিলিমোলস 5, H প্লাস এর মিলিমোলস 5, তার মানে দ্রবণটা এক্সাক্ট নিউট্রাল। এক্সাক্ট নিউট্রাল, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসিক যদি এক্সাক্ট নিউট্রাল সলিউশন থাকে, তাহলে আবার দ্রবণের pH কত? 7, দ্রবণের pH। এটা এমন কেন হলো? ও না 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 না, কি গল্প বলো তো? এটা 0.05 ধরতে হবে, কারণ অ্যাসিডটা স্ট্রং তো, একটুও যদি এক্সট্রা থাকে তাহলে এটা 0.5 ধরা যাবে না, এক্সাক্ট ভ্যালু ধরো, অ্যাপ্রক্সিমেট সব জায়গায় হয় না। 5.1, চলো 5.1, তাহলে এক্সট্রা কে আছে? H প্লাস, দ্রবণ অ্যাসিডিক, কতটা এক্সট্রা? 0.1। এবার দাঁড়াও, এক্সট্রা H প্লাস এর মিলিমোলস হচ্ছে 0.1, মিলিমোলস দিয়ে অঙ্ক হয় না, মোলারিটি করতে হয়, বাই টোটাল আয়তন 50.05, এটা দ্রবণের মোলারিটি, এর মাইনাস লগ নিলে হবে pH। অঙ্কটা বাড়িতে করে দিও, করে কোনটা অপশনে আসে চেক করে। আচ্ছা 2 নম্বরটা আমি অলরেডি শিখিয়ে ফেলেছি, বাফার ক্ষমতা কোনটা দিয়ে প্রকাশ করা হয় বলে দিয়েছি। বাকিগুলো আমি ছেড়ে দিলাম, বাকিগুলো তোমরা দেখবে, দেখলে বুঝতে পারবে। ও না বলছে, ও দেখে নেবে, অ্যানসার আমি করে রেখেছি, ডি হবে। আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা নিজেরা পারবে 5, 6 নিজেরা পারবে, 7 আমি পড়ালাম, আজকে 7টা একবার দেখা যাক যে কোনটা বাফার দ্রবণ নয়, কোনটা বাফার দ্রবণ নয়। চলো স্টার্ট। আচ্ছা একটা একটা করে আসি, বাফার দ্রবণ নয় বলছি, এটা কি বাফার দ্রবণ হবে না হবে না? হবে, হবে। পরেরটা কি বাফার দ্রবণ হবে? পরেরটা কি বাফার দ্রবণ হবে? এটা উইক অ্যাসিড, এটা উইক বেসের সল্ট, এটা উইক বেসের সল্ট, এটা বাফার দ্রবণ হবে না। পরেরটা আসি, উইক অ্যাসিড, এখানে মোর দেন অপশন আছে, এটাও বাফার দ্রবণ হবে না, এটাও বাফার দ্রবণ হবে না। এটা উইক বেস, এটা তার সল্ট, এটা বাফার হবে, এটা হবে, এটা হবে, এটা বাফার হবে।
বোঝা গেল? নেক্সট আসো। তা আমি এমসিকিউ গুলো আপাতত ছাড়ি, আমাকে অঙ্ক করাতে হবে কিছু। নেক্সট অঙ্কে আসো। এই অঙ্কের দিকে তাকাও। এমসিকিউ গুলো বাড়িতে করে নেবে সবাই। দেখো পড়ো। একটা বাফার দ্রবণ, বলে দিয়েছি বাফার দ্রবণ, সেখানে অ্যাসিটিক অ্যাসিডের গাঢ়ত্ব বলা আছে 0.1 মোলার, আর 0.1 মোলার অ্যাসিটেট আয়ন প্রেজেন্ট, এটা মানে আসলে লবণটার কথা বলা আছে। ওই দ্রবণের পিএইচ বের করতে বলেছি। এই অঙ্কটা সবথেকে সোজা অঙ্ক। যখনই আমরা বাফার দ্রবণ বলেছি এবং লাইন করে বুঝে গেছো এটা অ্যাসিড বাফার, তো অ্যাসিড বাফারের পিএইচ বের করার জন্য কোন ফর্মুলা ব্যবহার করি? হেন্ডারসন। pH equals to pKa plus log of salt by acid. সল্টের গাঢ়ত্ব দেয়া আছে 0.1, অ্যাসিডের গাঢ়ত্ব দেয়া আছে 0.1, তাহলে অঙ্কটা আবার করার কি আছে? এই যে 0.1 বাই 0.1 log 1 এর ভ্যালু 0 আর তাহলে যার pK ভ্যালু যা তার pH এর ভ্যালু 4.74 বা 4.8 যাই হোক। তো আমরা পারবো না পারবো না? এটা সোজা অঙ্ক, এত সোজা পরীক্ষায় আসে না। পরেরটা আসো, পরেরটা আসো। এটা একটু ডিফিকাল্ট অঙ্ক, বুঝো। তাও একটা সেই ডিফিকাল্টি নেই। 164 ml n/5, n/5 টা কি জিনিস? মাত্রা, নরমালিটি। তার মানে 1/5 নরমাল, 0.2 নরমাল। এটা প্র্যাকটিক্যালি বলা আছে 0.2 নরমাল। মাথায় ঢুকছে কেন 0.2 নরমাল বললাম? 1/5। আর 30 ml এটাও 1/5, তার মানে 0.2 নরমাল সোডিয়াম অ্যাসিটেট দ্রবণ মিশিয়ে দিয়েছি। এখানেও ভাবো, এই যে অ্যাসিড আর এই যে লবণ, এই দুটো দেখে বুঝতে হবে এরা বাফার কিনা। এরা বাফার। শুধু এখানে একটা ঝামেলা করেছি আমি, সেটা হচ্ছে আয়তন আর মাত্রা আলাদা করে দিয়ে দিয়েছি। যখন এদেরকে আমরা মেশাই, মিক্সচারে তো এদের কনসেন্ট্রেশন পাল্টাবে, ওইটা আমরা একটু বের করব। সবাই মুখে মুখে বলো যে মিক্সচারে এর মোলারিটি কত হবে, গেস। আচ্ছা আগে বলো অ্যাসিটিক অ্যাসিডের মিলিমোলস কত? আগে বলো অ্যাসিটিক অ্যাসিডের মিলিমোলস কত? এটা ইনটু 0.2। এর মিলিমোলস কত? 30 ইনটু 0.2। এবার যখন আমরা মেশালাম, মিক্সচারের আয়তন পাল্টে গেছে না? মোট আয়তন কত? এটা প্লাস এটা। তার মানে অ্যাসিটিক অ্যাসিডের মোলারিটি হচ্ছে মিলিমোলস বাই মোট আয়তন। মোট আয়তন কত বললে? 194। এটা হচ্ছে ওর মোলারিটি, আর এর মোলারিটি হচ্ছে এটা ডিভাইডেড বাই 194। তবে যখন আমরা ফর্মুলায় ফেলবো না, একটা ইন্টারেস্টিং জিনিস কি, 194 ক্যান্সেল হয়ে যাবে। তবু আমি বলবো প্র্যাকটিসটা এরকমই রাখা উচিত। এবার ফর্মুলা ফেলি। pH এর ফর্মুলা বলো, বাফার সলিউশনে pH pKa plus log of concentration of salt। সল্টের কনসেন্ট্রেশন কোনটা? এটা। আমি লিখবো ভ্যালুটা, দেখো দিচ্ছি 30 ইনটু 0.2 বাই 194 বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। অ্যাসিডের ভ্যালু কত? সরি 164 না, 164 ইনটু 0.2 বাই কত? 194। ক্যালকুলেশনটা ইজি কেন হলো বলো তো? ভাই 194 ক্যান্সেল হয়ে যাবে, 0.2 ক্যান্সেল হয়ে যাবে। এবার অঙ্ক হওয়া উচিত, ব্যাস এবার পিকে ভ্যালু জানবো, দেখবে অঙ্ক শেষ। এখানে অঙ্কটা একটু ডিফারেন্ট ওয়েতে করা, কিন্তু আমি যে অ্যাপ্রোচটা শেখালাম এই অ্যাপ্রোচটা করবে তাড়াতাড়ি। ছাড়বো? পরেরটা আসো। হ্যাঁ হ্যাঁ চলে আসো। ওই মুখস্থ করতে হবে ভ্যালুগুলোকে। বলেছিলাম যে লগের লগের যদি 4-5টা ভ্যালু মুখস্থ করো তাহলে মুখোমুখি করা সম্ভব। 2, 3, 4 এগুলো মুখস্থ করবে, পারবে। পরেরটা আসো। আচ্ছা এই অঙ্কটা তোমরা একাই পারবে, অঙ্কটা পড়ে রাখো, পারবে কিনা। 0.01 মোলার মাত্রার অ্যাসিটিক অ্যাসিড, 0.03 মোলারিটি দেয়াই আছে মাত্রার সোডিয়াম অ্যাসিডের, এই মিক্সচারে পিএইচ বের করব, পারবো? সেম ফর্মুলা, কনসেন্ট্রেশন সরাসরি দেয়া আছে, বসিয়ে দিলে হবে। এটাও সোজা। বাফারের কঠিন অঙ্ক আমি আজকে দিই। বাফারের কঠিন অঙ্ক কোনটা জানো? যখন মিক্সচার করি। আচ্ছা একটা বাফারের কঠিন অঙ্ক করা যায়? করা যায়? চলো লেখো একটা বাফারের কঠিন অঙ্ক করা যায়। লেখো বাফারের কঠিন অঙ্ক। একটাই বাফারের কঠিন অঙ্ক করাবো। লেখো 300 ml HCl যার মোলারিটি 0.1,
তার সাথে মিক্স করলাম 300 ml 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো মিক্স করলাম। আমি কোথাও উচ্চারণ করিনি এটা বাফার, আমি বললাম এই মিক্সচারটার পিএইচ করে দাও আর বেসটার পিকেভি ভ্যালু আমি বলে দিলাম 4.8। তোমাকে প্রথম ডেটা দেখে বুঝতে হবে এটা বাফার আদৌ হবে কি হবে না। দেখাই হবে তো, দেখে তোমরা ধরে নিয়েছো বাফার হবে। কি করে তোমরা ধরলে বাফার হবে? না 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 না, শুধু উইক বেস স্ট্রং অ্যাসিড দেখলেই হয় না, পরিমাণ দেখতে হয়। পরিমাণ যদি একই থাকে তাহলে আমি ভুল করেছি, এটা তাহলে তোমরা কেন বললে বাফার হবে? বাফার হবে না, এই মুহূর্তে বাফার হবে না। বাফার করতে গেলে এটাকে চলো 0.02 করলাম। আমি প্রথম যে ডেটা দিয়েছি সেটাতে বাফার হচ্ছিল না, পরিমাণ তো সেম ছিল। তাকাও এবার, এখান থেকে আমায় বলো অ্যাসিডের মিলিমোল সংখ্যা তাড়াতাড়ি। 30, এটা ক্যালকুলেশন করতে এত টাইম লাগে? বেসের মিলিমোল সংখ্যা 60, এইবার বলো এক্সেস কি? বেস, ব্যাস। তার মানে এক্সেস হচ্ছে বেস, এক্সেস বেস কত? 30, তার মোলারিটি কত? 30/600, গুড। এটা বেসের মোলারিটি। আর যেটা লবণ তৈরি হয়েছে সল্ট, কেউ বলুক আমায় সল্টের মোলারিটি কত? সল্ট কতটা তৈরি হবে? 30, তার মোলারিটি 30/600। এবার যেহেতু বেসিক বাফার, তার কাটাকাটি চলে যাবে, আরো মজা, বেসিক বাফারের পিওএইচ বেরোবে আগে। হ্যাঁ, বেসিক বাফারের পিওএইচ এর ফর্মুলা, কেউ বলুক পিওএইচ এর ফর্মুলা। pKb plus log of fine salt by base, salt by base। মজার ব্যাপার, যদি এটা আর এটা গাঢ়ত্ব সেম থাকে তো সল্ট বাই বেস তো কাটাই যায়। log 1 এর ভ্যালু 0, ভ্যালুটা দাঁড়াবে 4.8। এটা কিন্তু পিওএইচ বেরোবে, আমার পিএইচ দরকার 9.2। 14 থেকে বাদ দেব, সলিউশনের পিএইচ বেরোবে 9.2। এটা বাফারের কঠিন অঙ্ক। অঙ্কটা আদৌ কঠিন? এটা তোমার কাটাকাটি চলে যাবে না, ডেটা এদিক ওদিক করলে কাটাকাটি যেত না, কিন্তু ব্যাপারটা কি বুঝতে হবে যে পরীক্ষায় কিন্তু মানে বলবে না সবসময় যে ধরো তোমার সলিউশন বাফার। যদি বলে দেয় সলিউশন বাফার তাহলে আর ছাত্র করার, তাহলে তো সবাই অঙ্কটা পারবে। অঙ্ক এই টাইপের আছে, আমার অঙ্ক এগুলো পছন্দ, যেখানে বলা থাকবে না বাফার, তুমি বুঝে নাও ভাই বাফার, বুঝে সেই হিসেবে ফর্মুলা অ্যাপ্লাই করো, করে অঙ্কটা করো। মজার অঙ্ক এটা বেশ। নেক্সট টপিকে চলে যাই, সলিবিলিটি। আরেকবার দেখাবো, এই চ্যাপ্টার আমাদের আজকেই শেষ। দুটো বড় বড় চ্যাপ্টার করে ফেললাম, নেক্সট আরেকটা বড় চ্যাপ্টার ধরবো, থার্মোডাইনামিক্স, যেটা সব থেকে বড় চ্যাপ্টার। হ্যাঁ, অর্গানিক তো সমুদ্র, ওটাকে আমি বড়ের মধ্যে ধরি না, ওটা সমুদ্র, ওখানে নামলে আর ওঠা যাবে না, ওখানে নামলে 12 শেষ করে উঠতে হবে। অর্গানিকে মানে কি বলতো, অর্গানিকে যেই নামলাম চারপাশে কিছু দেখা যাবে না, শুধু সমুদ্র আর সমুদ্র, একবারে দেখবো 12 পাস হওয়ার পর পারে। ওই জন্য অর্গানিক্যালি এখন ধরছি না, অর্গানিক ধরলে প্রথম দিকে তোমাদের কষ্ট হবে, আপনি কেমিস্ট্রি এত কঠিন। অর্গানিক পরে, অর্গানিক ধীরে 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 ভালো লাগবে তো। আমি কঠিন আর ভালো লাগা বলে পার্থক্য আছে না, আমি বলছি কঠিন, তারপরে একবারও বলিনি ভালো লাগে না। অর্গানিক করলে বুঝতে পারবো যে কেমিস্ট্রি কত মজা। না চল শুরু করি, এটা শেষ হওয়ার। আচ্ছা বলো বাফার তোমাদের কেমন লাগে? বাফার অঙ্ক পারা উচিত? এবারে আরো ভালো লাগবে, নেক্সট হেডিং করি, এই কথা না, কথা না, দ্রাব্যতা, ইংলিশ সলিবিলিটি। সলিবিলিটির প্রোডাক্ট কি সেটা পরে বলবো, আগে দ্রাব্যতা, দ্রাব্যতার সংজ্ঞা দাও। ছোটবেলা তোমরা পড়েছো দ্রাব্যতা কাকে বলে? হ্যাঁ, কি লেখা? না ঠিকই তো লিখেছি, এটি বল সলিউবিলিটি।
সলিউবিলিটি। এই দ্রাব্যতা কাকে বলে বলো, কেউ বলে না। 100 গ্রাম জলে সর্বোচ্চ যত গ্রাম দ্রবীভূত থাকে সেই সংখ্যাটাও দ্রাব্যতা। ছোটবেলায় পড়েছো কিনা? তারপর সেখান থেকে নিশ্চয়ই পড়েছো সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ পড়েছি। তো ওগুলো তোমরা বাড়িতে পড়ে নিও। আমি শুধু এখানে টপিকটা লিখেছি, এগুলো নিয়ে আলোচনায় গেলাম না। দ্রাব্যতা কি, তার ডেফিনেশন, এই দ্রাব্যতার সংজ্ঞা নিজে পড়বে, এখানে মাথা ঘামাচ্ছি না, নিজেরা পড়ে নিও এটা। সেখান থেকে সলিউশন স্যাচুরেটেড কখন হয়, আনস্যাচুরেটেড কখন, এগুলোও নিজে পড়ে নিও। সম্পৃক্ত, সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত, এগুলো সব তোমাদের কাজ। আমি এখানে যে আলোচনাটা করব, দ্রাব্যতার উপরে তাপমাত্রার প্রভাব নিয়ে দুটো কথা বলবো। তোমরা বলো তো, তাপমাত্রা বাড়ালে বেশি বেশি সল্ট জলে দ্রবীভূত হয় না কম কম হয়? এটা সবাই অ্যান্সার করে বেশি বেশি হয়, এবং অ্যান্সারটা বেশিরভাগ ক্ষেত্রে সঠিক। কি করে বুঝলে বেশি বেশি হয়? প্র্যাকটিক্যাল করে দেখেছি। তুমি দেখবে বাড়িতে লবণ দেবে, যদি ডিজলভ না হয় একটু গরম করে তাড়াতাড়ি ডিজলভ হয়, কথা ঠিক? যে তার মানে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, ঠিক না? এবার এটা কিন্তু ইউনিভার্সালি ট্রু না, সবার জন্য তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে না, তারও কেমিস্ট্রি আছে, সেটা আমরা তোমাদেরকে বোঝাই। তোমরা লক্ষ্য করে দেখবে, আজকে বাড়িতে গিয়ে করবে, লবণকে যখন জলে দেবে না, দেওয়ার পর যখন ডিজলভ করবে, গ্লাসটা হাত দিয়ে ধরে দেবে। দেখবে নরমালি যা ছিল, দুটো গ্লাস দুটো হাতে নেবে, একটা গ্লাসে শুধু জল, আরেকটা গ্লাসে লবণ জল, দেখবে কোনটা ঠান্ডা? লবণ জল। কেন ঠান্ডা? কারণ সল্ট যখন জলে ডিজলভ হয়, রিঅ্যাকশনটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন, ওরা তাপ শোষণ করে। ম্যাক্সিমাম কেসে তাই হয়, কোন সলিউটকে জলে ডিজলভ করলে সেটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন হয়। কিন্তু কিছু কিছু চুন, বাজার থেকে শুকনো চুন কিনে আনবে, দেবে জলের মধ্যে, দিও তো হাত, হাত যাবে পুড়ে, তাহলে ওটা কি রিঅ্যাকশন? এক্সোথার্মিক। আমাদের ওইটা বুঝতে হবে যে কোনটা এক্সোথার্মিক কোনটা এন্ডোথার্মিক। এবার গল্পটা বোঝাই। ধরা যাক আমি তোমাদের এখানে কেস মানে 3টে উদাহরণ দিয়েছি, এরকম উদাহরণ আরো আছে। কি কি উদাহরণ দিয়েছি বোর্ডের দিকে? আস্তে, খাদ্য লবণ, সুক্রোজ, আর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই তিনটেকে যদি জলে ফেলি, রিঅ্যাকশন হয় এন্ডোথার্মিক, এগুলো সব এন্ডোথার্মিক। তাতে সুবিধে কি বোর্ডের দিকে? আমি ধরলাম একটা সলিড নিলাম, তাতে জল দিলাম, জল দিয়ে আমি সলিউশন বানালাম। যদি রিঅ্যাকশন এন্ডোথার্মিক হয়, বলতো তাপ উৎপন্ন হয় না তাপ শোষণ হয়? শোষণ হয়। ওই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান নেগেটিভ হয় না পজিটিভ হয়? ইকুইলিব্রিয়ামে পড়েছি, পজিটিভ হয়। পজিটিভ হয়, বা আমরা এখানে বলি মাইনাস হিট, তার মানে তাপ শোষণ হয়। ডেল্টা এইচ দিয়ে বললে প্লাস, আর যদি এমনিতে বলি মাইনাস হিট। এখন লাসাতেলিয়ার কি বলছে বোঝাই। লাসাতেলিয়ার বলছে তুমি যদি এই সিস্টেমে টেম্পারেচার বাড়াও, লাসাতেলিয়ার কথা শোনো, তুমি এই সিস্টেমে টেম্পারেচার বাড়ালে, তাহলে সিস্টেম কি চাইবে টেম্পারেচার কমাতে। কমানোর উপায় কোন দিকে যাওয়া? ডানে যাওয়া, কারণ ডান দিকে গেলে এন্ডোথার্মিক, ডানে যাওয়া মানে বেশি বেশি ডিসলভ করবে, তার মানে দ্রাব্যতা বাড়বে। তাহলে তোমায় বলতে হবে যে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা তাদেরই বাড়ে যারা এন্ডোথার্মিক রিঅ্যাকশন করে। মাথায় ঢুকছে? তাহলে ওইটা কিন্তু ইউনিভার্সাল বলা যাবে না স্যার সব সময় তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, না। কাদের জন্য বাড়ে? যারা এন্ডোথার্মিক, যে সল্ট জলে দিলে এন্ডোথার্মিক ভাবে ডিসলভ হয়, তাদের তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে। কিন্তু পরের এক্সাম্পলে এসো, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম অক্সালেট, কুইকলাইন। কুইকলাইন মানে হচ্ছে এই যে কলিচুন, দেবে জলে, হাত দিয়ে, হাত দিও তো পুড়ে যাবে হাত, এতটা এক্সোথার্মিক। তাই এটা যদি এক্সোথার্মিক হয়, এদের তাপমাত্রা বাড়ালে কি ঘটবে? রিঅ্যাকশনটা উল্টো দিকে আসবে, দ্রাব্যতা কমবে। তাহলে এবার বলো তো, তাপমাত্রার উপর দ্রাব্যতার প্রভাব কি? তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, কাদের জন্য বাড়ে? যারা এন্ডোথার্মিক। উদাহরণ 3টে দিয়ে রেখেছি, কি কি? NaCl, সুক্রোজ, অ্যামোনিয়াম ক্লোরাইড। আর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে, কাদের জন্য কমে? এক্সোথার্মিক। উদাহরণ দিয়ে রেখেছি, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম অক্সালেট, কলিচুন, এরা। তাহলে মাথায় ঢুকেছে? নেক্সট আরেকটা জিনিস দেখাবো। তাপের প্রভাব দেখলাম, এবার একটু চাপের প্রভাব দেখি। চাপের প্রভাব দেখানোর একটা ছোট গল্প বলি। আচ্ছা, প্রথম কথা, সলিড, ভালো করে বুঝবে এই জায়গাটা,
মনে করো আমার কাছে লিকুইড আছে, আমি কোন একটা সলিডকে এর মধ্যে ডিসলভ করব, আমি দেখতে চাই চাপ বাড়ালে এর কি প্রভাব হয়। আচ্ছা ধরো তোমাদের কাউকে, হাতে মোবাইল আছে না, ধরো কাউকে বললাম এই মোবাইলটাকে না এরকম বের করতে হবে না, আমি কাউকে বললাম মোবাইলটাকে এরকম চাপ দিয়ে ছোট বানাও, পারবে বানাতে? অসম্ভব। মোবাইল চাপ দিলে আবার ছোট হয় না, কেন হবে না? কেন হবে না? মানুষকে চাপ দিয়ে ছোট বানানো যাবে না, ওকে আমি দেখলাম বললাম কেন যাবে না, চাপ দিয়ে মোবাইলকে ছোট বানানো যায় না কেন? যায় না কেন? তার মানে এরা সলিড আছে, এদের মলিকিউল গুলো ক্লোজলি প্যাকড হয়ে আছে, কল্পনা। তো যারা সলিড এবং শুধু সলিড না লিকুইডও, তাদেরকে চাপ প্রয়োগ করলে তার আয়তনের সংকোচন হয় না, তাই তাদের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। আরেকবার বুঝিয়ে দিই, যদি তোমায় প্রশ্ন করি যে সলিডকে লিকুইডে ডিসলভ করব, এর উপর কি চাপের প্রভাব থাকবে, তুমি বলবে না থাকবে না, কারণ চাপ প্রয়োগে সলিড এবং লিকুইডের কম্প্রেসিবিলিটি কম। বোঝাতে পারলাম? বলো, চাপের চাপের উপর চাপের প্রভাব আছে দ্রাব্যতার উপরে? না, কেন নেই? কম্প্রেসিবিলিটি কম। কিন্তু কখন আছে জানো? যদি আমি সলিড না নিয়ে একটা গ্যাসকে জলে ডিসলভ করতে চাই, তখন চাপের প্রভাব আছে। তখন বুঝিয়ে দিই চাপ বাড়ালে কি হয়। গ্যাস চাপ বাড়ালে কি হয়? গ্যাস বেশি বেশি ডিসলভ হয়, তার মানে দ্রাব্যতা বাড়ে। এখানে অন্য কোনো গল্প নেই। তোমাদের ছোট্ট উদাহরণ দিই, কোল্ড ড্রিঙ্কস খাও, কোল্ড ড্রিঙ্কস খাও, কোল্ড ড্রিঙ্কস এর বোতল ঝাঁকি দিয়ে খুলে দেখবে তো কোনোদিন কি হয়? কি হয় বোতলটা খুললে? তার মানে কি, যখন কোল্ড ড্রিঙ্কস লোকে বানায়, আসতে আসতে একটা বোতল আঁকতে যাচ্ছিলাম, হাসে না হাসে না। আচ্ছা আঁকি না, গল্পটা এরকম ভাই আসতে, কোল্ড ড্রিঙ্কস এর বোতলে জলের মধ্যে যে গ্যাসকে ডিসলভ করা হয়, বেশি চাপে করে বোতলটা বন্ধ করা। এবার তুমি যখনই বোতলের মুখটা খোলো, চাপ কি হয়? হ্রাস পায়। জলে কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতা হ্রাস পায়, তখন গ্যাসগুলো উপরের দিকে উঠে যায়, তার জন্য দেখবে কোল্ড ড্রিঙ্কসটা বাইরে বেরিয়ে। তাহলে চাপের প্রভাব ডিসকাস করি। গ্যাস হলে চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়বে, আর যদি সলিড লিকুইড হয় তার উপর চাপের কোন রকম প্রভাব নেই। তাহলে দ্রাব্যতা কি জিনিস মোটামুটি ক্লিয়ার। এবারে আমরা সেই দ্রাব্যতা তো বুঝলাম, দ্রাব্যতার গুণফল কি? চলো হেডিং করো দ্রাব্যতা গুণফল, খুব খুব ইম্পর্টেন্ট। স্টার্ট করো এই রকমের একটা লবণ নিয়ে, AgCl নিয়ে, এই কথা কও। এটা হলো আমাদের চ্যাপ্টার শেষ। পরের দিন আমরা শুধু প্রবলেম প্র্যাকটিস করব, তারপরে নেক্সট চ্যাপ্টারে যাব, তারপর পরীক্ষা, দেন নেক্সট চ্যাপ্টার। চ্যাপ্টার শেষ হলে পরীক্ষা হবে। আর এবার যে পরীক্ষা নেব সেটা কিন্তু কেমিক্যাল আর আয়নিক মিলিয়ে নেব। না দেখো, AgCl কে আমরা জলে ফেলে ডিসোসিয়েট করলাম, তার সাথে আরেকটা লবণ NaCl, তাকেও ডিসোসিয়েট করলাম। তোমরা লক্ষ্য করে দেখো দুটো ডিসোসিয়েশনের একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? এটা অ্যাকচুয়ালি তীব্র তড়িৎ বিশ্লেষণ, জলে দিলে টোটালি বিয়োজিত হয়। AgCl একেবারেই তীব্র না, ভীষণ ভীষণ মৃদু, ফলে ওদের ইকুইলিব্রিয়ামে ওরা থাকবে ডিসোসিয়েশনের পর। এখন এর আর এর মধ্যে বেসিক পার্থক্য কোথায়? NaCl যদি জলে আমি 100টা নেই, ও ডিসোসিয়েশন কিরকম হবে গো? 100টাই হবে। তার মানে ডিসোসিয়েশনের পরে NaCl এর একটা দানাও অবশিষ্ট থাকবে না, এটা জিরো থাকবে, এটাও থাকবে 100টা, এটাও থাকবে 100টা। এদের প্রবলেম কি? নিলাম 100টা, দেখা গেল মাত্র দুটো ডিসোসিয়েট করলো, তার মানে এটাও 2, এটাও 2। আরো মজার ব্যাপার কি জানো? এরা এতটাই মৃদু, এর 100টা জায়গায় তুমি যদি 200টাও নাও, 2 2, 500টা নিলেও 2 2। গল্পটা বোঝা যাচ্ছে? তাহলে গল্পটা এটাই, এর গাঢ়ত্ব, ভালো করে বোঝো, এর গাঢ়ত্ব ডাজন্ট ম্যাটার। এর গাঢ়ত্ব ম্যাটারই করে না, এর গাঢ়ত্ব তুমি কমাও বাড়াও যাই করো, এর দ্রাব্যতা একটা পার্টিকুলার ভ্যালু অলওয়েজ দেবে। তাই আমরা এত মৃদু লবণদের জন্য গাঢ়ত্ব নিয়ে মাথাই ঘামাই না, আমরা ঘামাই দ্রাব্যতা নিয়ে। আমি ওই জন্য ধরে নেব এর দ্রাব্যতা S, আমি কিন্তু এখানে C ধরলাম না, গাঢ়ত্ব ধরলাম না। বলো তো গাঢ়ত্ব কেন অ্যাভয়েড করে গেলাম? ডিসলভ হয় না, গাঢ়ত্ব ধরবো কি? 500 করো 1000 করো যাই করো, ওর ডিসলভ যা হওয়ার তাই হবে। তাই যতটা ডিসলভ হয় ওইটাকে আমি ধরে নিলাম ওর দ্রাব্যতা। তোমরা লেখো ওর দ্রাব্যতা, নিচে লেখো S। এই কথা না, এর দ্রাব্যতা S,
এর দ্রাব্যতাও নিচে এস, এর দ্রাব্যতাও নিচে এস। হ্যাঁ, এরা আমরা এর আগে যে উইক ইলেকট্রোলাইট গুলোকে দেখেছি এদের ভ্যালু তারও বহু গুণ কম, তাই এদের জন্য গাঢ়ত্ব তুমি যাই করো এর যতটুকু রিজলভ হওয়ার ও ততটুকু রিজলভ হবে। বোঝাতে পারলাম? তাহলে এর দ্রাব্যতা যদি এস হয় এটাও কত হবে এস, এটাও কত হবে এস। এটা কেন এস এস লিখলাম? কোএফিশিয়েন্ট দেখে দেখে লিখলাম। তুমি দেখাও এর সামনে কত, এর সামনে কত, এর সামনে কত, এক এক। তার মানে এর যত মোল দেব, যত মোল দ্রাব্যতা এরও তাই এরও তাই। তবে হ্যাঁ, এইটাই যদি আমি অন্য একটা লবণ নিতাম, ধরো আমি ক্যালসিয়াম ফ্লোরাইড নিলাম, ক্যালসিয়াম ফ্লোরাইড ডিসোসিয়েট করে এরকম করে তো, এর দ্রাব্যতা যদি এস ধরি, বলতে পারো এটা কত হবে, এটা কত হবে, এটা এস হবে, এটা এস হবে। ব্যাস এইটুকু তোমরা বুঝবে। এবার ইন্টারেস্টিং জিনিস আসে, যেহেতু এটা ইকুইলিব্রিয়ামে আছে নিশ্চয়ই এরও ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকা দরকার, তারও ফর্মুলা জানা দরকার। লেখো ফর্মুলা কি? কনসেন্ট্রেশন অফ Ag, কনসেন্ট্রেশন অফ Cl বাই কনসেন্ট্রেশন অফ AgCl। বুঝলাম? AgCl টাকে বায়ে আনতে পারি, যেমন আমরা জলে আয়নীয় গুণফলে দেখেছিলাম, আনো বায়ে K ইনটু কনসেন্ট্রেশন অফ AgCl, আর ডানে যা আছে থাক কনসেন্ট্রেশন অফ Ag প্লাস কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস। জলের কথা মনে করেন, ডান দিকে কে তো ধ্রুবক ছিল, AgCl এর গাঢ়ত্ব বলেছিলাম না, তুমি যাই নাও ওর গাঢ়ত্ব অলওয়েজ কি থাকে? কনস্ট্যান্ট। এই টোটালটাকে আমরা একসাথে বলবো K সাফিক্সে Sp। Sp এর ফুল ফর্ম সলিবিলিটি প্রোডাক্ট, দ্রাব্যতা গুণফল। ডানে ফর্মুলা যা আছে তাই কনসেন্ট্রেশন অফ Ag প্লাস ইনটু Cl মাইনাস, এই ফর্মুলাটা মুখস্থ করো। এখান থেকে আমরা দ্রাব্যতা গুণফলের সংজ্ঞায় আসি। তাকাও বোর্ডের দিকে। তোমরা বলবে একটা লবণ যে কিনা স্বল্প দ্রাব্য, লবণটাকে কি বলেছি নাম? কেন স্বল্প দ্রাব্য বললাম? আরে তো দ্রবীভূতই হয় না। ইংরেজিতে এরই নাম স্প্যারিংলি সলিবল। কঠিন উচ্চারণ, স্প্যারিংলি সলিবল। বাংলায় ভালো, স্বল্প দ্রাব্য। তাহলে আরেকবার রিপিট করি, কোন স্বল্প দ্রাব্য লবণ যদি জলে দিই, সে সামান্য হলেও তো আয়নিত হবে। আয়নিত হয়ে যেটুকু ক্যাটায়ন আর অ্যানায়ন বানাবে তাদের গাঢ়ত্বের গুণফলকে ওই লবণের দ্রাব্যতা গুণফল বলে। এই ফর্মুলা দেখি, দেখে সংজ্ঞা বানাই। বানাও সংজ্ঞা, দ্রাব্যতা গুণফল কাকে বলে? কোন স্বল্প দ্রাব্য লবণ জলে দ্রবীভূত হয়ে যে পরিমাণ ক্যাটায়ন আর অ্যানায়ন দেয় তাদের গাঢ়ত্বের গুণফলকে ওর দ্রাব্যতা গুণফল বলে। সোজা না কঠিন বলো? সোজা। আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সমান সমান দিলাম আমি এখানে। Ag প্লাস এর দ্রাব্যতা কত? S। এর দ্রাব্যতা বসাও দু জায়গায় S S, A স্কয়ার। তাহলে আমরা একবারে লিখতে পারি না? এখান থেকে যদি আমি S ইনটু S সমান A স্কয়ার লিখি, আমি এর জন্য লিখতে পারি S সমান রুট ওভার KSP শেষ। হ্যাঁ হ্যাঁ, এবারে বক্স মারো এটাকে। না আমি কি ভাবছিলাম না, আমি ভাবছিলাম বাই বোধহয় কিছু লিখতে হবে, কিন্তু ওখানে আটকে গেছি। এটা কখন কাজে লাগবে? একমল একমল তখন। তাহলে শুনে না, পরীক্ষায় প্রশ্ন এরকম আসবে, AgCl এর KSP এর মান, এটা কিন্তু কনস্ট্যান্ট, এর ভ্যালু দেয়া থাকবে। ধরা যাক আমি বললাম AgCl এর KSP ভ্যালু, আমি বলে দিলাম AgCl এর KSP ভ্যালু 10 টু দি পাওয়ার -10, আমি বলে দিলাম। তারপর জিজ্ঞেস করলাম ওর জলে দ্রাব্যতা কত হবে, তখন অ্যান্সার হবে এর জাস্ট দুটো। তার মানে তোমায় লবণ টু লবণ এই রিলেশন কিন্তু জানতে হবে। এই রিলেশন সবার জন্য সত্যি না, AgCl এর মতন লবণদের জন্য সত্যি। আমি আরো এক দুটো एग्जांपल দিই। ধরা যাক আমি কাউকে হয়তো বললাম যে ঠিক আছে AgCl লবণ না দিয়ে AgBr দিলাম, এবং জিজ্ঞেস করলাম AgBr এর জন্য দ্রাব্যতা দ্রাব্যতা গুণফলের সম্পর্ক কি। তোমরা অলরেডি দেখলে যে দ্রাব্যতা মানে S আর দ্রাব্যতা গুণফল মানে KSP, আর এই লবণটা কিন্তু AgCl এর মতোই বিয়োজিত হবে, ঠিক কিনা? আমরা এই ধরনের লবণগুলোকে বলি AB টাইপ সল্ট। বলতো কেন AB টাইপ সল্ট বললাম? একখানা ক্যাটায়ন একখানা অ্যানায়ন, তাই বলেছি AB টাইপ। পৃথিবীর যত AB টাইপ সল্ট আছে তাদের সবার জন্য দ্রাব্যতার সাথে দ্রাব্যতা গুণফলের এই সম্পর্কটাই S equals to root over KSP। তো তুমি যদি একবার বুঝে যাও তোমার লবণ AB টাইপ লবণ, দ্রাব্যতা গুণফলের মান দেয়া আছে, দ্রাব্যতার মান বের করা
খুব সোজা, জাস্ট রুট ওভার করলে অবশেষ পারা যাবে না। এবার এটা সিস্টেম টু সিস্টেম চেঞ্জ হবে। আমি নেক্সট সিস্টেমে আসি। নেক্সট সিস্টেম তোমরা লেখো ক্যালসিয়াম ফ্লোরাইড। একটু আগে লিখেছি, আরেকবার বলো বিয়োজিত করলে কি কি তৈরি করবে? আয়ন ও তৈরি করবে ক্যালসিয়াম 2+ প্লাস 2F মাইনাস। এটার নিচে S লিখলে এর নিচে S, এর নিচে 2S। কোনো ডাউট না? ক্লিয়ার? হ্যাঁ, ওয়েট, একটু ওয়েট, একটু ওয়েট। এর কেএসপি এর আগে ফর্মুলা লিখবো, ফর্মুলা ছাড়া অঙ্ক করব না আমরা। এর ফর্মুলা কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম আর কনসেন্ট্রেশন অফ ফ্লুরিনের মাথায় স্কয়ার। এই যে ছাত্ররা এটা মিস্টেক করে, এটা ভুল করা যাবে না। গল্প বুঝলে? এই স্কয়ার কেন দিলাম? কারণ কোএফিশিয়েন্ট 2 ছিল, কোএফিশিয়েন্টকে পাওয়ারে তুলতেই হয়। এবার ভ্যালু বসাই। একটা s ছিল, আরেকটা 2s এর স্কয়ার ছিল, আলটিমেটলি 4s কিউব হলো না? এবার তুমি s এর ফর্মুলা বানাও এখান থেকে। s সমান ksp বাই 4 তার কিউব রুট। ভাবো আগেরটা কি ছিল আর এবারেরটা চেঞ্জ হয়ে কি হলো। এই রিলেশন কোন টাইপের সল্টের জন্য সব সময় সত্যি? হ্যাঁ, এটা দু টাইপের সল্টের জন্য। হয় সল্ট AB2 হতে পারে অথবা সল্ট A2B টাইপ হতে পারে। এগুলো তোমাদেরকে সব মাথায় রাখতে হবে, কোন ধরনের সল্টের জন্য কোন রিলেশন। পড়াটা ওই জন্যই কঠিন হয়ে যায়, অনেক ইনফরমেশন মাথায় রাখতে হয়। অরিত্র বুঝেছো? অরিত্র A2B টাইপ সল্ট, দাঁড়াও কোড সরাই। A2B টাইপ সল্ট রিলেশন কি? S আর KSP। S আর KSP, হ্যাঁ, S equals to root over মানে 3 হবে কিউবিক রুট অফ বলবো। হ্যাঁ, KSP বাই 4 বাই 4 বাই 4 বাই 4। সবাই পারবো? এবার যদি আমি সল্টটা পাল্টে আরো কঠিন সল্ট করি একটা কঠিন সল্ট, দেখলো আমাদের মাথায় কত বুদ্ধি আছে। কঠিন না, কঠিনতম সল্ট দিলাম। তম, এই যে কঠিনতম সল্ট ক্যালসিয়াম ফসফেট। প্রথম বলো এই ডিসোসিয়েশন কেমন হবে? ডিসোসিয়েশন করার বুদ্ধি, ক্যালসিয়ামের নিচে কি আছে? 3টে ক্যালসিয়াম হবে, তাহলে লিখতে হয় 3টে ক্যালসিয়াম 2+। এই তোমরা টেকনিক বুঝেছো? যে ডিসোসিয়েশন করে সে বাকি অঙ্ক পারে। ফসফেটের নিচে কত লেখা? হ্যাঁ, তার মানে 2 PO4 3-। এবারে এর দ্রব্য তাই বাকিগুলো তোমরা বলবে না আমি বলবো। এটা হবে 3s, এটা হবে 2s। এবার কেএসপি ফর্মুলা কে বলবে? না আগে ফর্মুলা, আগে মান চাই না, আমার ফর্মুলা চাই। concentration of calcium 2+ তার কিউব, then concentration of phosphate তার স্কয়ার। ও নিলয় ক্যালকুলেশন শুরু করে দিয়েছে। এবার মান ডান। ওকে, রাউন্ড 3s এর কিউব 2s এর স্কয়ার। হ্যাঁ, কত হয়েছে 11? এটা 27 s টু দি পাওয়ার 4 4s স্কয়ার। 27 ইনটু 4 কত হয়? 27 ইনটু 4 কি অঙ্ক করে? 108। 27 ইনটু 4 108 s টু দি পাওয়ার 5। এবারে আমরা s সমান লিখব, s সমান লিখব 5th রুট অফ KSP বাই 108। তার মানে এই রিলেশন কাদের জন্য ট্রু? এই রিলেশন A2B3 অথবা A3B2 এই ধরনের লবণ। এক হতে পারে A2B3 টাইপ লবণ, আর একটা হতে পারে A3B2 টাইপ লবণ। এই দুটো লবণের জন্য এই রিলেশন ট্রু। কেএসপি তোমাদের কেমন লাগলো বলো? কেএসপি এইটুকুই। কেএসপি এর মান দেয়া থাকে এস বের করতে পারে, এস দেয়া থাকলে কেএসপি বের করতে পারে। একটাই কঠিন অঙ্ক কেএসপি আছে, সেটা আমি শেখাবো, সেটা শেখাবো। এইটুকু তোমাদের ডাউট আছে না? ক্লিয়ার? একদম একদম ক্লিয়ার। যে কোনোটা দিতে পারবো, কি বলতে পারি, যে কোনোটা দিতে পারবো সবাই শিওর? তোমরা বাড়িতে বসে ক্লাস কিন্তু শেষ আমাদের, আইনিক ইকুইলিব্রিয়াম শেষ। তবে আইনিক ইকুইলিব্রিয়ামে একটা এক্সট্রা ক্লাস আমি করাবো। হ্যাঁ বলো। কোশ্চেনের মধ্যে সরাসরি দেয়া কেএসপি দেয়া থাকবে, এস বের করতে বলবে। তোমাকে এই রিলেশন গুলো কিন্তু আন্দাজে লিখলে হবে না, কিভাবে আমি বের করছি বুঝেছো?
ওইভাবে বুঝে তোমায় বের করতে হবে। আর কারো যদি ওই মুখস্থ থাকে এ টু বি বা আচ্ছা আরেকটা বলো তো, বাড়িতে তোমাদেরকে যদি আমি এই লবণটা দিই AB4, তোমরা করে আনতে পারবে বাড়িতে? পারবে? বাড়িতে তোমার কাজ AB4 করা, আরেকটা AXBY করা, পারবো? তাহলে আমি ছাড়বো কিন্তু, চেষ্টা করতে অসুবিধা নেই। এবারে নেক্সট হেডিং করো, আজকে একটু 10 মিনিট এক্সট্রা টানা যাবে, তাহলে এই জায়গাটা শেষ হয়ে যায়। নেক্সট হেডিং করো, কন্ডিশন ফর প্রেসিপিটেশন। প্রেসিপিটেট নামটা শুনেছো? অধক্ষেপ, বাংলা হচ্ছে অধক্ষেপ। আমি তোমাদের আজকে শেখাবো যে অধক্ষেপ কার করবে, কেন করবে, তার কেমিস্ট্রিটা কি, অধক্ষেপ করার কেমিস্ট্রি। ধরা যাক আমার একটা বিকার আছে, খুব মজার জিনিস অধক্ষেপ। আমার একটা বিকার আছে, বিকারের মধ্যে আমি সোডিয়াম ক্লোরাইডের সলিউশন দিয়ে রেখেছি। যেহেতু সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, তো ও তো বিয়োজিত হয় 100%। সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে কি কি আয়ন দেয়? সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে Na+ দেয় আর Cl- দেয়। আমি ধরে নিলাম NaCl এর গাঢ়ত্ব 0.01 মোলার। বলো তো Cl- এর গাঢ়ত্ব কত? 0.01 মোলার। তা আমি লিখলাম Cl- এর গাঢ়ত্ব 0.01 মোলার। এটা তুমি কি করে বুঝলে Cl- 0.01 মোলার হবে? ও টোটালি বিয়োজিত হয়। মাথায় ঢুকেছে তোমাদের? আমার সুবিধের জন্য এটাকে 10⁻² মোলার লিখলাম। এবার তোমরা ছোটবেলায় পড়েছো Cl- যদি কোনো দ্রবণে থাকে, আমরা যদি বাইরে থেকে সিলভার নাইট্রেট এর দ্রবণ যোগ করি, এখানে একটা সাদা অধক্ষেপ পড়তো AgCl। আজকে এটাই শেখাবো যে কেন পড়ছে সাদা অধক্ষেপ। তার গল্পটা এরকম, যেহেতু AgCl একটা স্বল্পদ্রাব্য লবণ, এর কেএসপির মান থাকবে না থাকবে না? কোন ধরনের লবণের কেএসপির মান থাকে? যারা মৃদু, যারা স্বল্পদ্রাব্য, তাদের কেএসপির মান থাকে। আমি ধরে নিলাম এই লবণটার কেএসপির মান 10⁻⁻10। আমি কিন্তু মুখস্থ জানি না, এর মান ধরে নিলাম এটা। এবার তুমি যে বাইরে থেকে সিলভার নাইট্রেট যোগ করলে, আমি হয়তো ছাত্রদেরকে গাইড করলাম যে প্রথমে না 1 ড্রপ সিলভার নাইট্রেট যোগ করো, 1 ড্রপ। তো তুমি 1 ড্রপ যোগ করবে, 1 ড্রপ যোগ করা মানে তো তার একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন আছে। আমি ধরে নিলাম 1 ড্রপ যোগ করা মানে কনসেন্ট্রেশন 10⁻⁻15 মোলার তুমি অ্যাড করেছো। এবারে ভাবো এই মুহূর্তে তোমার দ্রবণে Ag+ এর গাঢ়ত্ব কত হবে? এটা তীব্রতর বিশ্লেষণ। এ যত মোলার যোগ করেছো, Ag+ এর গাঢ়ত্ব দেয়। তাহলে 1 ড্রপ যোগ করার পরে Ag+ এর গাঢ়ত্ব 10⁻⁻15 মোলার। আর দ্রবণে অলরেডি Cl- এর গাঢ়ত্ব ছিল 10⁻⁻2 মোলার। ঠিক? এবার যদি কাউকে বলি এই দুটো আয়নের গাঢ়ত্বের গুণফল কত, এটাকে বলে আয়নীয় গুণফল। আয়নদের গাঢ়ত্বের গুণফল, এর নাম আয়নীয় গুণফল, ইংলিশে বলে আয়নিক প্রোডাক্ট। তাহলে আমি লিখবো কথাটা যে এই অবস্থায় আয়নিক প্রোডাক্টের ভ্যালু কত। দেখো আয়নিক প্রোডাক্ট মানে কনসেন্ট্রেশন অফ Ag+ আর কনসেন্ট্রেশন অফ Cl- এর ভ্যালু কত এই অবস্থায়। 10⁻⁻15 into 10⁻⁻2 কত? 70। এবার বুঝবো এই গুণফলের মানটা AgCl এর দ্রাব্যতা গুণফলের মানের চেয়ে বেশি না কম? কম। যদি এই মানটা এই দ্রাব্যতা গুণফলের মানের চেয়ে কম হয়, তোমরা ইকুইলিব্রিয়াম সমীকরণটার দিকে তাকাও। AgCl যখন ইকুইলিব্রিয়ামে থাকে, ও তো এই জিনিসটা তৈরি করে, সবই লামসাতে কত। এখানে দেখো এই দুটোর গুণফল যদি এর মানের চেয়ে কম থাকে, তাহলে ইকুইলিব্রিয়ামটা যেমন আছে তেমনই থাকবে, ডানে আসবে না। ইকুইলিব্রিয়াম ডানে আসা মানে এর প্রেসিপিটেট পড়া। বন্ধুরা বোঝার চেষ্টা করো, এই দুজনের গুণফলের মান যখন কম, কার চেয়ে কম, কেএসপির চেয়ে কম, তখন সলিউশনের কোন রকম প্রেসিপিটেশন হবে না, এরা দ্রবণে আয়ন অবস্থাতেই থাকবে। তাই 1 ড্রপ যোগ করার পর তুমি দেখবে কোনো প্রেসিপিটেট হলো না। এবার তোমার আমি বললাম না 1 ড্রপে হচ্ছে না, চলো 5 ড্রপ দিই।
5 ড্রপ দিলে এখানে কোনটার মান বাড়বে আমায় বলো, এই যে এই জায়গায় কোনটার মান বাড়বে, এই এজি প্লাস এর মান বাড়বে। আমি ধরে নিলাম এজি প্লাস এর মান বেড়ে বেড়ে এবারে হয়ে গেল 10 টু দি পাওয়ার -10, মানটা বেড়ে 10 টু দি পাওয়ার -10, স্টিল এর আর এর গুণফলের মান কত, কম না কেসপি থেকে, প্রেসিপিটেট এখনো হয়। এরকম করে মনে করো 5 ড্রপে হলো না, আমি বললাম হয় না রে ভাই 50 ড্রপ দে, তুমি 50 ড্রপ দিয়ে দেখলে এর মান 10 টু দি পাওয়ার -5 হলো। এবার এর মান 10 টু দি পাওয়ার -5, এর মান 10 টু দি পাওয়ার -2 করো গুণ, সেই মাত্র এটা 10 টু দি পাওয়ার -7 হলো, এই মানটা বেড়ে গেল কার চেয়ে, কেএসপি, তখন এই দিকের মানটা বেড়ে গেছে, সিস্টেম ইকুইলিব্রিয়ামটাকে বাঁ দিকে আনবে, বাঁ দিকে আনা মানে ইজি তৈরি করবে জিসিএল, সঙ্গে সঙ্গে দেবে প্রেসিপিটেট। তারপরে প্রেসিপিটেটের কন্ডিশন কি বলতো, কেএসপি থেকে বড় হতে হবে, কাকে বড় হতে হবে, আয়নীয় গুণফলকে। ব্যাস খাতায় শুধু এটা লিখবো, এক লাইনে প্রশ্ন হবে এটা, বলবে প্রেসিপিটেট পড়ার শর্ত বলো, তুমি বলবে যে আয়নীয় গুণফলের মান দ্রাব্যতা গুণফলের মানের চেয়ে বড় হতে হবে, তবে প্রেসিপিটেট পড়বে। তাহলে কখনো যদি বা দেখো ল্যাবে স্যার বলছে 2-3 ড্রপ দাও, প্রেসিপিটেট পড়লো কিনা দেখো, তুমি যখন না প্রেসিপিটেট পড়েনি, তুমি কি বুঝবে যে তোমার কেএসপির মানটা বেশি আছে, আয়নীয় গুণফলটা কম, ওই জন্য প্রেসিপিটেট পড়বে। পেছন থেকে কেউ একজন প্রেসিপিটেটের শর্ত কি বলো, কাকে বেশি হতে হবে, আয়নীয় গুণফল। তাহলে আমরা এটাই বলবো যে আয়নীয় গুণফলকে দ্রাব্যতা গুণফলের থেকে বেশি হতে হবে। আচ্ছা যদি আমি বুঝলাম বেশি হলে প্রেসিপিটেট পড়বে, যদি এরকম হয় আমার আয়নিক প্রোডাক্ট আর কেএসপি যদি এক্সাক্ট ইকুয়াল হয়, আমরা তখন বলবো সলিউশনটা স্যাচুরেটেড। এগুলো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সম্পৃক্ত, ওই অবস্থায় সম্পৃক্ত মানে একটু এদিক ওদিক গেলে প্রেসিপিটেট করবে, সম্পৃক্ত হয়ে আছে, তাহলে সমান হলে সম্পৃক্ত। আর যদি আয়নিক প্রোডাক্টের মান কেএসপির চেয়ে কম হয়, অসম্পৃক্ত, প্রেসিপিটেট পাওয়ার কোনো চান্স নেই, অসম্পৃক্ত দ্রবণ। আর যদি আয়নিক প্রোডাক্ট কেএসপি থেকে বেশি হয়ে যায়, ও পড়ে যাবে, সুপার স্যাচুরেটেড হয়ে গেছে, তখনও প্রেসিপিটেট করবে। তাহলে প্রেসিপিটেশনের তিনটা কন্ডিশন, কম হলে সম্পৃক্ত না, সমান হলে সম্পৃক্ত, কম হলে অসম্পৃক্ত, প্রেসিপিটেট করবে না, বেশি হলে অতিপৃক্ত হয়ে গেছে, প্রেসিপিটেট করে যাবে। এবার 2-3টা অঙ্ক করে চ্যাপ্টার শেষ করব বোর্ডের দিকে। দেখো অঙ্কটা কি বলেছে, AgCl এর দ্রাব্যতাই বলা আছে, তার মানে S এর মান বলা, S এর মান বলা। শুধু একটা ঝামেলা, গ্রাম বা লিটারে অঙ্ক আমরা করি না, গ্রামকে মোল করতে হবে। এটা খুব সাবধান, গ্রামে কিন্তু আমরা কখনো অঙ্ক করব না। এটাকে গ্রাম থেকে মোল করার উপায় কি, আণবিক ওজন দিয়ে ভাগ করা। এর আণবিক ওজন বের করব, সিলভারের 108, ক্লোরিন 35.5, টোটাল হবে 153.5, এটা দিয়ে ভাগ করে এটাকে মোল করবে, তারপর ওরা দ্রাব্যতা গুণফলের মান বের করতে বলছে। বলো কোন ফর্মুলা, S = √KSP। অঙ্কটা পারা উচিত। S এর মানই বলে দিয়েছি, KSP বের করব, বা KSP = S², এর মোল গ্রাম থেকে মোল বের করে তার স্কয়ার করলে KSP হয়ে যাবে। সারি অঙ্কটা পরে আসো। AgBr এর দ্রাব্যতা গুণফল বলে দিয়েছি, তার দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে করো। প্রথমে এটাও কোন টাইপের সল্ট, এবি ফর্মুলা, তার মানে এখান থেকে S = √KSP করে S এর একটা মান হবে, এই মান কিন্তু মোলারিটিতে বের হবে, সাবধান, কিসে বের হবে, মোলারিটি। আমরা গ্রামে চাইছি মোলারিটি ইনটু আণবিক ওজন। যেমন গ্রামকে মোলারিটি করতে গেলে আণবিক ওজন দিয়ে ভাগ করি, তো মোলারিটিকে গ্রাম করতে গেলে গুণ করব, তো গুণ করে আমরা করে দেব। নেক্সট এটাও করা উচিত। এখানে লবণটা কিন্তু স্লাইড আলাদা, AB2 অঙ্কটা ছাড়ি, এই অঙ্কটা সোজা ছাড়লাম। এখানে শুধুমাত্র 5 নম্বর অঙ্কটা তোমরা পারবে না, 5 নম্বর অঙ্কটা ঝামেলার অঙ্ক, আজকে 5 নম্বরটা করবোই না, নেক্সট দিন আমরা প্রবলেম প্র্যাকটিসই করব, 5 নাম্বারটা দিয়ে আমরা প্রবলেম স্টার্ট করব। তোমরা বাড়িতে 5 নাম্বারের আগে পর্যন্ত করে এসো, কারো যদি বেশি উৎসাহ থাকে সে দেখতে পারে, এটা একটা ঝামেলা আছে, এটা একটা কমন আইনের ফ্যাক্টর আছে, ওই ফ্যাক্টরটা ইউজ করে অঙ্কটা করতে হবে। তাও আগে এই কটা অঙ্ক এখানে আছে, তো লাস্টে 3টা অঙ্ক আমি বললাম না, যদি পারো করবে, না পারলে আমি পরদিন করে তারপর
শেষ করবো। পরদিন আমরা শুধু প্রবলেম প্র্যাকটিস করবো। দাঁড়াও রেকর্ডটা অফ করে নিই।